প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসে বসে নবীনগরের কথা আজকের ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন, আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা। বরাবরের মতো আপনাদেরকে সান্ধ্যকালীন আরেকটি এই ভার্চুয়াল টক শোতে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ ১০ ফেব্রুয়ারি ২০২৬, নবীনগরের কথার এই ভার্চুয়াল টক শোর ৪১৮ পর্ব। মানে আমার কাছে বিষয়টা খুবই এতটাই মানে প্রাউড ফিল করি আরকি আমি যখন নবীনগরের কথা পর্ব শুরু করি। আমি অনেকটা খেলার ছলে শুরু করেছিলাম ৫ বছর আগে। ঠিক এই ফেব্রুয়ারি মাসে, ২১শে ফেব্রুয়ারি। আগামী ২১ তারিখ, মানে আজকে হচ্ছে ১০ তারিখ। মাত্র ১১ দিন পর এই ভার্চুয়াল টক শোটির ৫ বছর পূর্ণ হবে। এই ৫ বছরে আমরা ৪১৮ টি পর্ব করেছি এবং নবীনগর আপনারা জানেন শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির পাদপীঠ। এই ছোট্ট উপজেলা থেকে আমি ভাবতেও পারিনি যে ৫ বছর একটানা এভাবে অনুষ্ঠানটি করতে পারব। আপনাদের সবাইকে স্পেশালি থ্যাংকস জানাই অনুষ্ঠানের শুরুতে যে আমি একটা স্লোগান দিয়েছিলাম যে, "মুক্তিযুদ্ধের চেতনায় নবীনগরের প্রতিচ্ছবি।" এই স্লোগানটিকে আমরা হৃদয়ে ধারণ করে পথ চলতে শুরু করেছিলাম এবং দেখতে, দেখতে ৪১৭ টি পর্ব করেছি। আজকে ৪১৮ পর্ব। এরকম একটানা এই পর্বগুলি করবার পেছনে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি আমার নবীনগরের কথার অসংখ্য দর্শকদের। বিশেষ করে দেশে বিদেশে যারা এই টক শো গুলিতে অংশ নিয়েছেন, তাদের প্রত্যেককে অন্তঃস্থল থেকে নবীনগরের কথা পরিবারের স্পেশালি থ্যাংকস জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। আজকের বিষয়বস্তু যেহেতু আমরা ৪ টা পর্ব করেছি নবীনগরের কথার, যে আসলে জনতার মুখোমুখি ৪ জন প্রার্থীকে আমরা হেভিওয়েট প্রার্থী নবীনগরের আগামী পরশুদিন যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তাদের একটি অসাধারণ পর্ব আমরা করেছি এবং অসংখ্য দর্শক এই পর্বগুলোকে কিন্তু একদম গোগ্রাসে গিলেছে বলে আমার কাছে মনে হয়েছে এবং অসংখ্য মানুষের টেলিফোনে এবং সামনাসামনি আমরা প্রশংসা পেয়েছি। আজকে এবং আগামীকাল ২ টো পর্ব করব মূলত ভোটারদের নিয়ে এবং নবীনগরবাসীদের নানান মানুষের যে ভাবনা চিন্তা, তারা এই ইলেকশনটিকে কিভাবে দেখতে চাচ্ছেন, তাদের কথাগুলো একটু শোনাতে চাইব নবীনগরের মানুষকে, যারা দেশ এবং প্রবাসে বসবাস করছেন। সে কারণে আমরা আজকে এই বিষয়টি নির্ধারণ করেছি ১২ই ফেব্রুয়ারি নবীনগরে আসলে আপনারা অর্থাৎ ভোটাররা কেমন নির্বাচন দেখতে চান। এরকম একটি শিরোনামের আজকে বেশ কয়েকজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। যদিও এই মুহূর্তে মাত্র ২ জন যুক্ত হয়েছেন। আশা করছি যে আরো কয়েকজন যুক্ত হবে এবং আজকে একটি প্রাণবন্ত আলোচনায় নির্বাচনটি কেমন নবীনগরবাসী দেখতে চাচ্ছে, সেটি নিয়ে নবীনগরবাসী তথা ভোটারদের, প্রবাসীও ভোটার হয়েছে, দেশেও ভোটার আছে। আমরা প্রবাসীরও ২-১ জনকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। তারা কেমন প্রার্থী চাচ্ছেন, নবীনগর ইলেকশনটা কেমন চাচ্ছেন, সামগ্রিকভাবে যে বিষয়টির উপর আমরা সবচেয়ে বেশি জোর দেই, যেটি নিরাপদ নবীনগর আমরা দেখতে চাই আগামী দিনে, যার হাতে আমাদের অ্যা এমপির রাজমুকুটটি পড়বেন, তার কাছে আসলে আমরা কেমন অ্যা নবীনগর অ্যা দেখতে চাই, সেটি নিয়ে মূলত আজকে আলোচনা করব। আসুন পরিচয় করে দিই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নবীনগরের ২ সন্তান। আমার ঠিক আ বাঁয়ে আছেন জনাব আহমেদ ফরহাদ। তিনি, তার বাড়ি হচ্ছে নবীনগরের গোপালপুর গ্রামে। তিনি বাংলাদেশের একটি জেলায় কর্মরত আছেন। বিশেষ করে এনজিও বিষয়ক অত্যন্ত একজন কনসালটেন্ট হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। জাতিসংঘের আওতাধীন কিছু ভালো জায়গায়ও কাজ করেছেন। এবং ঠিক ডানে আছেন আ মোহাম্মদ হেলাল উদ্দিন, যার বাড়ি নবীনগরের লাউড় ফতেপুর ইউনিয়নে। তিনি প্রবাস থেকে যুক্ত হয়েছেন এবং আরো ২-১ জন প্রবাসী বন্ধুকে আজকে বলেছি, আশা করি যুক্ত হবেন। আপনাদের ২ জনকেই স্বাগত জানাচ্ছি এবং ১ম এ আসতে চাই আমাদের এনজিও কর্মকর্তা, আমার অত্যন্ত প্রিয় ভাজন জনাব আহমেদ ফরহাদের কাছে। আহমেদ ভাই, অনেকদিন পরে এসছেন এবং আপনি অসাধারণ তথ্যবহুল আলোচনা করেন এবং ইতিমধ্যে বেশ কয়েকটি টক শোতে আপনি আসবার পর নবীনগরে কিন্তু আপনার একটি বেশ ভালো ফ্যান ক্রিয়েট হয়েছে বলে আমি মনে করি। নবীনগরের কথার অসংখ্য দর্শক আমাকে বলেনও যে অ্যা আহমেদ ফরহাদ ভাইকে কেন নিয়মিত নিয়ে আসেন না? আপনিও ব্যস্ত থাকেন, আমারও হয়তো সেভাবে ব্যাটে বলে সংযোগ করতে পারি না। তো শুরুতেই একটু আসতে চাই আপনার কাছে যে বিষয়বস্তু হচ্ছে নবীনগরে কেমন নির্বাচন দেখতে চান? একজন ভোটার হিসেবে, নবীনগরের একজন সন্তান হিসেবে কি বলবেন? জনাব আহমেদ ফরহাদ। আ ধন্যবাদ দাদা। ১ম এই সবাইকে শুভেচ্ছা। হাঁটি, হাঁটি পা, পা করে আপনার এই অনুষ্ঠানটারও ৫ বছরে পদার্পণ করলো। এজন্য আপনাকে শুভেচ্ছা যে এরকম একটি প্রাণবন্ত অনুষ্ঠান একটি মফস্বল এলাকা থেকে আপনি পরিচালনা করেন, যার দর্শক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এজন্য আপনাকে শুভেচ্ছা। আর
অনুষ্ঠানের আলোচনার শুরুতেই আরেকজনকে শুভেচ্ছা জানাই, যিনি এবছর 21 পদকে ভূষিত হয়েছেন, আমাদের নবীনগরের কৃতি সন্তান শফিক রেহমান। একদম। শ্রদ্ধা ভরে স্মরণ করি আরেকজন গুণী শিল্পী, যিনি আপনার এবং আমার দুজনেরই খুবই পছন্দের একজন শিল্পী, আহ বাবু সুনীল কর্মকার। কিছুদিন আগে আমাদের মধ্য থেকে প্রয়াত হয়েছেন, তো ওনার প্রতিও শ্রদ্ধা ভরে স্মরণ করছি। যেহেতু এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ নবীনগরের জন্য, আহ প্রত্যাশা তো অনেক। আমরা যারা নবীনগরের বাইরে থাকি, সবসময় প্রত্যাশা থাকে নবীনগর একটি শান্তির জনপদ হোক, শিক্ষায় সংস্কৃতিতে নবীনগর এগিয়ে যাক, উত্তরোত্তর সমৃদ্ধি হোক। একটি স্মৃতির কথা আপনার সাথে শেয়ার করি। আমার বাল্যকালটা কাটে সুনামগঞ্জের হাওরে। আমি মূলত আমার দাদা ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে জব করতেন। উনি 1930 ইংরেজিতে গোপালপুর থেকে ছাতক সিমেন্টে চলে আসেন। তখন ওই সিমেন্ট কোম্পানিটির নাম ছিল এবিসি, আসাম বেঙ্গল সিমেন্ট। তো উনার হাত ধরে পরবর্তীতে আমার বাবাও এই ছাতক সিমেন্টে জব করেন। মূলত সেই সময় থেকেই আমরা প্রায় 100 বছর থেকে এই সিলেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো মাটির প্রতি টান আমাদের আছে, এখনো আমাদের বাড়িঘর গ্রামে আছে, যাই আমরা সবসময় যোগাযোগ আছে। তো এলাকাকে খুব মিস করি। আহ, জাতীয় পর্যায়ের সংবাদ মাধ্যমে যখন আমরা নবীনগরের ভালো কিছু দেখি তখন ভালো লাগে, যখন খারাপ কিছু দেখি তখন ব্যথিত হই। রাজনীতি যেহেতু জীবনের অংশ, রাজনীতি যেহেতু উন্নয়নের কথা বলে, আমরাও চাই যে এবারের নির্বাচনের মাধ্যমে এমন একজন প্রার্থী হোক যিনি নবীনগরের উন্নয়নের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা রক্ষা করবেন। তো ছোটবেলায় যখন আমরা গ্রামে যেতাম, আমার দেখা সবচেয়ে দুর্বল অবকাঠামোগত গ্রামীণ রাস্তাঘাট ছিল নবীনগরে। আমরা ব্রাহ্মণবাড়িয়াতে যদি সন্ধ্যার দিকে পৌঁছাইতাম, 4টা বা 4:30 বা 5টার মধ্যে, আমাদের ওই দিন কিন্তু কোনো না কোনো আত্মীয়ের বাড়িতে রাতটা যাপন করতে হতো। পরের দিন সকালবেলা আমরা লঞ্চে করে নবীনগরে যেতাম। কোনো ধরনের সড়ক যোগাযোগ নবীনগরের সাথে ছিল না। না, এটা ফরহাদ ভাই, আমি জাস্ট 10টা সেকেন্ড একটু ইন্টারাপ্ট করি আপনাকে। সেটি হচ্ছে যে আজকের বিষয়বস্তুটি হচ্ছে আসলে নির্বাচনটা আমরা কেমন দেখতে চাই এবং এই নির্বাচনটিকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং ক্রেডিবল ইলেকশন করবার জন্য প্রশাসনের কাছে, রাজনৈতিক দলের নেতা তথা প্রার্থীদের কাছে কিংবা গণমাধ্যম কর্মীদের কাছে আপনার প্রত্যাশাটা কি, আমরা আজকে এই প্রসঙ্গে থাকতে চাই। কারণ যেহেতু এটা কন্টিনিউ কালকেও করব, মূলত কালকে আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি আমরা কেমন প্রার্থী নির্বাচন করব সেটির উপরে। তো আমি যেহেতু আজকে অনেক, আমি প্রায় 6-7 জনকে আজকে আমন্ত্রণ জানিয়েছি, আরো 3-4 জন নিশ্চয়ই যুক্ত হবেন। শুধু নবীনগরের নির্বাচনটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং একটি ক্রেডিবল ইলেকশন করতে গিয়ে প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, তাদের কাছে আপনার প্রত্যাশাটা কি, বা আপনার স্পেসিফিক কোনো পরামর্শ আছে কিনা এই নির্বাচনটিকে গ্রহণযোগ্য করতে? সে বিষয়ে যদি আপনি কথা বলেন প্লিজ। জি দাদা, এতে সবারই আসলে সহনশীল একটা ভূমিকা আছে। বিশেষ করে প্রশাসনের তো নিরপেক্ষতার আহ, একটা স্ট্যান্ডার্ড সেট হবে আগামী 12ই ফেব্রুয়ারি। সহায়ক হিসেবে থাকবেন আমাদের গণমাধ্যম কর্মীরা। এখানে আসলে আহ সবাই যদি পেশাদারিত্ব বজায় রাখে, আমার মনে হয় একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া নবীনগরে সম্ভব। এবং আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম ঝুঁকিপূর্ণ কিছু কেন্দ্রও নবীনগরে অবস্থিত। আশা করি প্রশাসন সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো আমার মনে হচ্ছে যে ওভারঅল নবীনগরে একটি সুষ্ঠু নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। এজন্য প্রশাসনের নিরপেক্ষতাটাকেই আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব, এবং প্রার্থীদের একে অপরের প্রতি সহমর্মিতা, উত্তেজনা তো মাঠে থাকবেই, কিন্তু প্রার্থী যারা আছেন, যতটুকু আমি জানি যে 10 জন প্রার্থী নবীনগর থেকে এবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন। প্রার্থীরা 8 যদি জন, উনাদের 8 জন, 8 জন, 8 জন, পরে দুজন উজ্জ্ব করেছে। হ্যাঁ, জি 8 জন, সেই 8 জন প্রার্থী যদি উনাদের কর্মীদেরকে এটা বুঝাতে সমর্থ হন যে নির্বাচন একটি প্রতিযোগিতা, এখানে উত্তেজনা থাকবে, কিন্তু সেটা যাতে কোনোভাবেই সংঘাতের দিকে না যায়, শান্তি বজায় রাখাটাই দরকার। এবং আমরা আহ অনেকদিন পরে, প্রায় 3টা নির্বাচন পরে একটি ভালো নির্বাচনের দিকে যাচ্ছি। জাতি এই দিকে তাকিয়ে আছে। তো এটা আমাদের নেশন বিল্ডিং এর একটা সুযোগ। যদি এই সুযোগটা আমরা হাতছাড়া করি, হয়তো জাতীয়ভাবে আমরা আরো বিপর্যয়ের দিকে চলে যাব। এটাই আমার প্রত্যাশা যে প্রশাসন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নির্বাচন কি আদৌ সুষ্ঠু হওয়ার কিংবা নিরপেক্ষ হওয়ার কিংবা ক্রেডিবল হওয়ার সম্ভাবনা আপনি দেখছেন?
এখন পর্যন্ত পুরো বাংলাদেশের যে চিত্র দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে একটি ভালো নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি, যদিও কিছু প্রশ্ন তো অবশ্যই আছে। কিন্তু নির্বাচনের আগে গণমাধ্যমে যেভাবে একটি শঙ্কার কথা বলা হচ্ছিল যে একটি রক্তাক্ত ইলেকশন হবে, প্রচন্ড দাঙ্গা-হাঙ্গামা হবে, অনেক মানুষের প্রাণহানি ঘটবে। আ সেই তুলনায় কিন্তু খুব একটা ছোটখাটো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এই পর্যন্ত মাত্র ১ দিন বাকি আছে। ইলেকশনের দিন কিংবা ইলেকশনের পরে যে ২ টো দিন সবচেয়ে রিস্কেবল মনে হয়, সেই জায়গায় কি আপনি মনে করেন যে বড় ধরনের যেটি শঙ্কার কথা বলা হচ্ছিল যে রক্তাক্ত ইলেকশন কিংবা আফটার ইলেকশন আমার মনে হচ্ছে না দাদা, ২৪শে জুলাইয়ের যেই রক্তক্ষয়ী সংগ্রামের পরে জাতি আরেকটি রক্তক্ষয়ী সংগ্রামের দিন দেখার মতো পরিস্থিতিতে নেই। এবং আমাদের যে তরুণ ভোটার যারা আছে তারাও আসলে রাজনীতিবিদ যারা আছেন, দলীয় রাজনীতি করেন, ওনারাও বিষয়টা আমি মনে করি যে অনুধাবন করতে সমর্থ হয়েছেন যে কোনো ধরনের সংঘাতে কেউ যদি জড়ায় সেটা তার ভোটের রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে। এবং আমাদের বর্তমানে যে অবস্থায় আমরা দাঁড়িয়েছি, একটি ভোটের রাজনীতি ছাড়া, একটি গণতান্ত্রিক উত্তরণ ছাড়া জাতিকে সামনের দিকে এগিয়ে না যাওয়ার আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই। তার মানে আপনি নির্বাচনটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং একটি ক্রেডিবল ইলেকশন হচ্ছে এটি আপনার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এবং নির্বাচনের দিন কিংবা নির্বাচনের পরের ২ দিন শঙ্কার কথা যেটি আমি বললাম মানুষের অনেকের মনে যে এরকম একটা আতঙ্ক বিরাজ করছে সেটি কোনোভাবেই এবার সংঘটিত হবে না এবং প্রশাসন শক্তভাবে নির্বাচনটি করবে। অনেক ধন্যবাদ। আমরা একটু আসতে চাই প্রবাসে। প্রবাস থেকে একজন আ ভোটার যার বাড়ি নবীনগর তিনি যুক্ত হয়েছেন। তিনি হচ্ছেন মোহাম্মদ হেলাল উদ্দিন। আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ। আ বাড়ি হচ্ছে নবীনগরের লাউড ফতেপুর ইউনিয়নের। হেলাল ভাই আপনি যদি শুনতে পেয়ে থাকেন, আপনি দূর প্রবাসে থাকেন অনেক বছর প্রায় ১৪, ১৫, ১৬ বছর সম্ভবত। এইমাত্র যিনি কথা বললেন আহমেদ ফরহাদ তেনার বাড়ি হচ্ছে গোপালপুর নবীনগরের খুব কাছে ইসলামপুর ইউনিয়নে। তিনি এক কথাই বললেন যে কেমন নির্বাচন তিনি দেখতে চান? তিনি বলেছেন যে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন তিনি দেখতে চান এবং সেক্ষেত্রে প্রশাসনের নিরপেক্ষতা সবচেয়ে বেশি তিনি কামনা করেছেন। তাকে যখন প্রশ্ন করেছিলাম, তিনি এক কথায় বললেন যে বিগত ৩ টি নির্বাচন আওয়ামী লীগের আমলে যে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত নির্বাচন বলা হচ্ছিল যে অংশগ্রহণমূলক নির্বাচন, অর্থাৎ বিএনপি যে নির্বাচন বয়কট করেছিল, আ সেই ধরনের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনটি অ্যা একটি আলাদা কিংবা গ্রহণযোগ্য কিংবা অত্যন্ত একটি ভালো নির্বাচন হবে বলে তিনি মনে করছেন। আপনি কি তার সঙ্গে একমত না ভিন্নমত পোষণ করবেন? জনাব হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নবীনগর কথার সম্মানিত সঞ্চালক জনাব গৌরাঙ্গ দেবনাথ অপুদা, পাশাপাশি যারা আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, পাশাপাশি লাইভে যারা দেখছেন কিংবা পরবর্তীতে রেকর্ডে যারা আমাদের এই আলোচনা দেখবেন, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা, নির্বাচন আসন্ন, হয়তো ৪৮ ঘন্টার মতো বাকি আছে। এমত অবস্থায় দাঁড়িয়ে আমি আপনাদের এই সোশ্যাল মিডিয়ার কারণে বা নিউজ থেকে যা দেখতে পাচ্ছি, হয়তো নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এখানে জনগণের অংশগ্রহণমূলক যে কথাটা আপনি বলেছেন, আসলে দেশের যে সর্ববৃহৎ দল আওয়ামী লীগ এবং বিএনপি, অর্থাৎ দেশের সর্ববৃহৎ দলের একটি দল কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করছে না, অর্থাৎ অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা আছে। সেক্ষেত্রে দেশের একটা সর্ববৃহৎ দল যেহেতু এখানে অংশগ্রহণ করে নাই, করার সুযোগ ছিল না, সেক্ষেত্রে নির্বাচনটা যে একেবারে সার্বজনীন তা কিন্তু না। তারপরেও আমাদের যে নবীনগর, সেই নবীনগরে আমি আপনার টক শো এবং বিভিন্ন নিউজ থেকে যা দেখতে পেয়েছি, নির্বাচনটা নবীনগরে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্য অন্য উপজেলা থেকে উৎসব মুখর হতে চলেছে। এখানে জনগণের অংশগ্রহণটা অন্য অন্য উপজেলা থেকে অনেক বেশি। আপনার এই টক শোর মাধ্যমে আপনি আমাদের নবীনগর আসন থেকে যারা
আগামীর পার্লামেন্ট মেম্বার হতে চায় তাদের অনেককে আপনি টক শোতে নিয়ে এসেছেন এবং ওনাদের আশ্বাস প্রশ্বাসের উপর জনগণের একটা বিশ্বাস সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু জনগণ এবারকার নির্বাচনে উৎসব মুখর পরিবেশেই নির্বাচনে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে নির্বাচিত করবে। আপনাকে আমি এখানে একটা বিশেষ ধন্যবাদ জানাতে চাই এই জন্যে যে আপনি এই নবীনগর কথার মাধ্যমে আমার মনে হয় যে নির্বাচনের সর্বোচ্চ প্রচারটা আপনার হাতেই নবীনগরের মানুষের কাছে তথা পুরা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গেছে। আপনি আমাদের যে প্রার্থী তাদেরকে নিয়ে এসেছেন এবং তাদের কি স্বপ্ন, তারা আগামী দিনে আমাদের নবীনগরে কি করতে চায় সেই বিষয়ে আপনি তাদের কাছে প্রশ্ন করে আমাদের সকলকে আশ্বস্ত করে দিয়েছেন। এখন কিন্তু আমরা সবাই জানি যে কোন প্রার্থী নির্বাচনে বিজয়ী হলে নবীনগরের জন্য জনকল্যাণকর কোন কোন কাজগুলা করতে যাচ্ছে। এই জায়গাটায় আপনার একটা বিরাট অবদান আছে, সেই জন্য আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আর জনগণ, আপনি যদি প্রশ্ন করেন যে নির্বাচনটা আপনারা কেমন দেখতে চান, প্রত্যেকটা মানুষ তার দেশকে ভালোবাসে, তার মাটিকে ভালোবাসে, সবাই চায় যে একটা সুন্দর শৃঙ্খল নির্বাচন, যে নির্বাচনে তাদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তারা তাদের আগামীর প্রতিনিধি নির্বাচিত করবে। সেখানে আমাদের নবীনগরের পরিবেশটা, আমি তো প্রবাসে আছি, আপনাদের নিউজের মাধ্যমে বা বিভিন্ন ফেসবুক থেকে যা জানতে পাচ্ছি, নবীনগরে তেমন কোনো কিছু এখন পর্যন্ত হয়নি যেটা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হয় কিংবা আমাদেরকে সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে এমন কোনো লক্ষণ আমার চোখে পড়ে নাই। মনে হচ্ছে যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে এবং নবীনগরে সত্যিকার অর্থে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে আমাদের যে প্রার্থী জনাব তাপস ভাই, ওনাকে আপনি টকশোতে এনেছেন, উনি যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে, আমার নিজ ইউনিয়নের প্রার্থী আছে একজন নজরুল ইসলাম নজু ভাই, যিনি সৌদি আরব প্রবাসী, আমিও সৌদি আরব আছি, ওনাকেও আপনি ওনার কাছ থেকে উনি কি করতে চাই নবীনগরের জন্য সেটা আপনি আমাদেরকে টকশোর মাধ্যমে জানিয়েছেন। তো আপনার প্রশ্ন থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, নজরুল ইসলাম নজু সাহেবও যদি নির্বাচিত হয়, উনি নবীনগরের মানুষের জন্য কোনো কিছু করতে চাই, উনি নিতে আসে নাই, এটা একটা ভালো দিক। পাশাপাশি আপনার একটি প্রশ্নের উত্তরে উনি বলেছিল যে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের কাজটা তাদেরকে দিয়ে উনি করাতে চাই। আমার কাছে এই কথাটা খুব ভালো লেগেছে। পাশাপাশি রিক্সা প্রতীকের যিনি প্রতিদ্বন্দ্বী, ওনাকেও আপনি এনেছিলেন, উনি আগেও তো পরিষদ চেয়ারম্যান ছিল, জনগণের খেদমত করার সুযোগ ওনার ছিল, উনিও নবীনগরের উন্নতি কল্পে ওনার যে স্বপ্নগুলো আমাদের সামনে তুলে ধরেছে, আমার খুব ভালো লেগেছে ওনার কথা। অর্থাৎ প্রত্যেকটা প্রার্থী নবীনগরের উন্নতির জন্য তাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার যে আগ্রহ আমাদের মাঝে প্রকাশ করেছে, আর সেটা আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমার মনে হয় যে নবীনগরের নির্বাচনটার ভিতরে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেখানে আপনার এই টকশোর মেসেজটা বিশেষ ভূমিকা পালন করেছে। আর জনাব তাপস সাহেবকে আপনি একটি প্রশ্ন করেছিলেন যেটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি প্রশ্নটাকে অনেকবার মানে নিজে বিবেচনা করেছি এবং তাকে আমি কোট করেছি। আপনি বলেছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জনাব আবাইদুল করিম বুলবুল সাহেব যখন আমাদের পার্লামেন্ট মেম্বার ছিল, উনার সাথে পঞ্চ পাণ্ডব ছিল, অর্থাৎ এর অর্থ আমরা ধরে নিয়েছি যে 5 জন মানে ত্রাস ক্যাটাগরির মানব ছিল যারা নবীনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আপনি সে প্রশ্নটা করেছিলেন নাজমুল আলম তাপস সাহেবকে যে উনি নির্বাচিত হলে আবারও কি পঞ্চ পাণ্ডব সৃষ্টি হবে কি না। উনি সরাসরি আপনার প্রশ্নের উত্তরে জানিয়ে দিয়েছে ওনার ডানে কিংবা বামে, ওনার আশে কিংবা পাশে পঞ্চ পাণ্ডবের রাজনীতি আর হবে না। এই যে একটা স্বপ্ন উনি জনগণের কাছে দিয়েছে, এই স্বপ্নটাকে মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে। আমি অনেক 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 হৃদয় থেকে স্বপ্নটাকে গ্রহণ করেছি। আমি আশা করি যে আমাদের হেলাল ভাই, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কালকে, যেহেতু আমরা আজকে বিষয়বস্তু হচ্ছে নবীনগরে আমরা কেমন নির্বাচনটি দেখতে চাই, আগামীকাল যেহেতু কন্টিনিউ এই পর্বটি চলবে, কালকে আমরা আসলে কেমন প্রার্থীর কাছে নবীনগরের ভাগ্য
আহ, আমরা তার কাছে ছেড়ে দিতে চাই। আমরা ওই গ্রহণযোগ্য প্রার্থীকে নিয়ে হয়তো কথা বলতে পারবো যে কোন ধরনের প্রার্থীর কাছে নবীনগর নিরাপদ, সেটি আমরা কালকের জন্য রেখে দিলাম টেবিলে। আজকে নবীনগর কেমন নির্বাচন দেখতে চাই, যেটি আমাদের প্রথম বক্তা এনজিওর একজন কনসালটেন্ট আহমেদ ফরহাদ হায়াত বলেছেন যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা ক্রেডিবল নির্বাচন আমরা দেখতে চাই। সেই জন্য সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে প্রশাসনের নিরপেক্ষতা। আপনি এর বাইরে আর কোনো যোগ করতে চান কিনা, কিংবা এই বক্তব্যটাকে সমর্থন করেন কিনা, বা আপনি কেমন নির্বাচন দেখতে চান? একটা নির্বাচন সম্পূর্ণ করতে হলে জনগণের কাঙ্ক্ষিত প্রার্থীকে ক্ষমতার আসনে আসীন করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন প্রশাসনের নিরপেক্ষতা। নির্বাচনের তফসিল ঘোষণার আগে নবীনগরে বিচ্ছিন্নভাবে দুই একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, গোলাগুলির মতো ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে আশার আলো আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের তফসিল ঘোষণার পরে এখন পর্যন্ত এমন কোনো দুর্ঘটনা ঘটেনি যাকে বলা যায় যে আমাদের নির্বাচনটা নবীনগরের সহিংসতার দিকে যাচ্ছে। নবীনগরের তার মানে শিক্ষিত সমাজ, তার মানে কি প্রশাসন এখন পর্যন্ত নিরপেক্ষ আছে বলে আপনার কাছে মনে হয়? আমার দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে যে নবীনগরের প্রশাসন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সুদৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা ধারাবাহিকভাবে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এখন পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাকিটুকু মানে নির্বাচন সম্পূর্ণ। আগামীর 12 তারিখের নির্বাচনটি সুষ্ঠু, অবাধ কিংবা নিরপেক্ষভাবে প্রশাসন নবীনগর তথা ব্রাহ্মণবাড়িয়া 5 সেটি উপহার দিতে পারবেন বলে আপনার ধারণা? প্রশাসনের যে পারফরমেন্স তাকে আমি শতভাগ আশাবাদী যে আমাদের নবীনগরের প্রশাসন একটি শৃঙ্খল, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করার জন্য, আমাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে নিযুক্ত করার জন্য প্রশাসন সদাই বদ্ধপরিকর এবং তারা সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছে। সেজন্য আমার পক্ষ থেকে, প্রবাসী ভোটারদের পক্ষ থেকে প্রশাসনকে আমি একটা ধন্যবাদ জানাতে চাই। অনেক ধন্যবাদ। মাত্র 30 সেকেন্ডে একটি প্রশ্ন মানে উত্তর দিবেন 30 সেকেন্ডে। আপনি তো প্রবাসী ভোটার, ভোট দিয়েছেন? না, আমি ভোট পোস্টাল দেই নাই। ব্যালটে এই প্রথম পোস্টাল ব্যালটে বাংলাদেশের এই নিরপেক্ষ সরকার আপনাদের প্রবাসীদের ভোটের ব্যবস্থা করেছে। আপনি কি ভোট দিয়েছেন? না, আমি ভোট দেই নাই। এত বড় সুযোগ থাকার পর আপনি কেন ভোট দেননি? এত বড় সুযোগ থাকার পরও কেন ভোট দেই না? আমি তো ভোট মানে বিবেক। আমি আমার বিবেক এবং আমি আমার আদর্শের জায়গায় ভোট দেব। আমি আমার যে আদর্শকে লালন করি, আমি তো রাজনৈতিক কর্মী না, কিন্তু আমার একটা আদর্শ আছে। আমি দেখতে চাই যে মুক্তিযুদ্ধের সপক্ষে একটা শক্তিকে, যদিও বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, কিন্তু আমি যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ সৃষ্টি হয়েছে, যে মুক্তিযুদ্ধের পেট চিরে বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হয়েছে, যে বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র করতে গিয়ে 30 লক্ষ শহীদের রক্তে আমার বাংলার সবুজ শ্যামল প্রান্তর রক্তাক্ত হয়েছে, সেই মুক্তিযুদ্ধ যার নেতৃত্বে সংগঠিত হয়েছে, সেই দলটি বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তাই আমি ভোট থেকে বিরত রয়েছি। তবে বর্তমান নির্বাচন ব্যাপারে আমার কোনো কমেন্টস নেই, কিন্তু আমি আমার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে, আমার জাগ্রত বিবেক থেকে আমি মনে করি যে আমি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধ যেই দলের নেতৃত্বে সংগঠিত হয়েছে তাকে ভোট দেওয়া উচিত। তাই আমার যেহেতু সুযোগ নেই, তাই আমি ভোট দেইনি। যদি অনাগত দিনে সেরকম সুযোগ আসে, তাহলে গণতন্ত্রের অনেক সঠিক ধন্যবাদ, চর্চা অনেক যদি ধন্যবাদ আবার চালু হেলাল ভাই। হয় তাহলে। আমরা ক্লিয়ার হয়ে গেছি হেলাল ভাই, আপনার বক্তব্য আমরা ক্লিয়ার হয়ে গেছি যে আপনি বলছেন যে যেহেতু এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন সেভাবে হয়নি, অর্থাৎ একটি বড় রাজনৈতিক দল এই নির্বাচনের বাইরে আছেন এবং আপনি ওই দর্শনে বিশ্বাসী, সে কারণে আপনি আপনার ভোটদানে বিরত থেকেছেন। অনেক ধন্যবাদ। আমরা আরেকজন প্রবাসী নবীনগরের ওয়াহিদুজ্জামান দীপু, তিনি পাশাপাশি প্রবাসী একজন সাংবাদিকও যুক্ত হয়েছেন। দীপু, যদি আপনি আমার কথা শুনতে পেয়ে থাকেন, আজকের বিষয়বস্তু হচ্ছে নবীনগরে কেমন নির্বাচন আপনি দেখতে চান। প্রথম প্রশ্নটি যেটি আমি শেষের দিকে করেছিলাম আমাদের হেলাল ভাইকে, যিনি সৌদি আরব প্রবাসী, আপনি সম্ভবত ইটালি প্রবাসী, আপনি ইটালি থেকে যুক্ত হয়েছেন। আপনিও তো পোস্টাল ভোটার হয়েছেন কিংবা ভোট দেন কিনা জানি না। আপনি কি ভোট দিয়েছেন? এটি ইয়েস অর নট বলে এই নির্বাচনটি কিভাবে নিরপেক্ষ হবে সেই বক্তব্য দুজন দিয়েছে। আপনি নির্বাচনটি কেমন দেখতে চান এবং এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং একটা ক্রেডিবল ইলেকশন করতে গিয়ে আপনার কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা কিংবা কোনো সুপরামর্শ আছে কিনা?
জি, ধন্যবাদ গৌরাঙ্গ দাদা আপনাকে আমাকে আজকের এই টক শোতে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন ভাই, আমাদের মাঝে উপস্থিত শাহিন রাজা টিটু ভাই, এবং ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের বিভিন্ন অত্যন্ত জনপ্রিয় মাহবুব মুর্শেদ ভাই। আর আরেকজন ভাই আছে, যদিও আমি ওনাকে চিনি না বা নাম জানি না, দুঃখিত ভাই। এবং সর্বোপরি গৌরাঙ্গ দাদাকে ধন্যবাদ দীর্ঘদিন যাবৎ এই টক শোটা চালিয়ে যাওয়ার জন্য। এবং আপনি এটা সম্ভবত 418 নাম্বার পর্ব। এই টক শোতে কিন্তু ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে যিনি আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে অভিভাবক হবে, কম বেশি সবাই উপস্থিত হয়েছিলেন এই টক শোতে। তো প্রথমত পোস্টাল ভোট, যেহেতু স্বাধীনতার পরে প্রথমবারের মতো প্রবাসীরা সুযোগ পেয়েছে পোস্টাল ভোটে ভোট দেওয়ার জন্য, সেই সুযোগটি আমি মিস করিনি। অবশ্যই পোস্টাল ভোটে অংশগ্রহণ করেছি এবং আমি ভোট দিয়েছি আমার পছন্দের প্রার্থীকে, এবং গণভোটেও নিজের অবস্থানটা আমি ক্লিয়ার করেছি। এবং আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল কেমন নির্বাচন চাই। আমি যদি এক কথাই বলতে চাই, আমি স্বাধীনতার পরবর্তী সময়ে এই প্রথমবারের মতো এমন একটি নির্বাচন চাই, যে নির্বাচনে মানুষ তার মনের আক্ষেপ, তার ভাব, তার ভাবনা, তার চিন্তা চেতনা স্বাধীনভাবে মুক্তভাবে প্রকাশ করতে পারে। আমি এমন একটি নির্বাচন চাই, যে নির্বাচনে মানুষ তার নিজ নিজ পছন্দের প্রার্থীকে একদম মন খুলে প্রাণ খুলে শান্তিপূর্ণভাবে যেন ভোটটি দিতে পারে, সে যাই হোক। এবং এমন একটি নির্বাচন চাই, যেই নির্বাচনের মধ্য দিয়ে একটি স্বাধীনতার সপক্ষের শক্তি আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা আগামী দিনে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে লালন করে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আমি এমন একটি নির্বাচন চাই, যে নির্বাচনে মানুষ বাক স্বাধীনতা প্রকাশ করে, এক কথায় স্বাধীনতার যেন কোনো প্রকার কমতি না থাকে। আমি এইরকম একটি নির্বাচন চাই আমার পক্ষ থেকে। এবং তৃতীয় যে প্রশ্নটি ছিল যে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে হলে মানে আমার পক্ষ থেকে কোনো পরামর্শ থাকবে কিনা, অবশ্যই এই কথাটা অবশ্যই আমার একদম মন থেকে কথাটা বলবো। আমি শান্তিপূর্ণ নির্বাচনে এই পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে, যদিও আপনার ব্রাহ্মণবাড়িয়ার কিছু দুর্নাম রয়েছে যে ব্রাহ্মণবাড়িয়া মানে হিংস্রতা, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। এবং ব্রাহ্মণবাড়িয়াতে জন্ম নিয়েছে উস্তাদ আলাউদ্দিন খাঁ, ব্রাহ্মণবাড়িয়াতে জন্ম নিয়েছে বনমোহন সাধু থেকে শুরু করে অসংখ্য গুণীগানী মানুষ, যারা গোটা পৃথিবীর কাছে তথা বাংলাদেশের কাছে পরিচিত। এবং এই সাংস্কৃতিক রাজধানী ব্রাহ্মণবাড়িয়া একটা অন্যতম বৃহত্তর উপজেলা নবীনগর উপজেলা, যেটি 21টা ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত। এই উপজেলায় প্রায় 4,65,000-এর মতো ভোটার রয়েছেন। তো এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়েছে প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় আছে এবং সত্যের পক্ষে আছে। এবং প্রশাসনকে সত্যের পক্ষে এবং নিরপেক্ষ থাকতে হলে সবচেয়ে বেশি বর্তমানে যাদের অবদান থাকা উচিত, গণমাধ্যম কর্মীরা। আমি দেখেছি শুধু নবীনগর থেকে কার্ড সংগ্রহ করেছে 65 জন সাংবাদিক। আপনার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেই আমি দেখেছি যে 65 জন সাংবাদিক নবীনগরে কার্ড সংগ্রহ করেছে। এছাড়াও আরো অনেকেই ঢাকা থেকে সংগ্রহ করেছে। নবীনগরের সাংবাদিকরা যদি সত্যের পক্ষে লিখে প্রত্যেকটা ভোট কেন্দ্রের অরিজিনাল সত্যটা প্রকাশ করে, প্রশাসন নিরপেক্ষ না থাকার কোনো প্রকার সুযোগ নেই। সাংবাদিকরা যদি তার কলমটা সত্যের পক্ষে চালাই, তার ক্যামেরাটা একদম সোজাসুজি চালাই, আল্লাহর উপর সাক্ষী রেখা যে আমি এই নির্বাচনে অন্তত পক্ষে সত্যের পক্ষে লিখবো, একদম সঠিকটা তুলে ধরবো জনগণের জন্য, জনকল্যাণের জন্য, আমার মনে হয় এই নির্বাচনটা অত্যন্ত শান্তিপ্রিয় হবে। কারণ নবীনগরকে কিন্তু সাংবাদিকের শহর বলা হয়, অনেক সাংবাদিক। তো 65 জন সাংবাদিক 21টা ইউনিয়নে যদি একটা ইউনিয়নে যদি 5 জন করে সাংবাদিক থাকে, তাহলে কিন্তু ওই ইউনিয়নেও ভোট কারচুপি কিংবা প্রশাসন কোনো প্রকার পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই। আর সাংবাদিকরা যদি পক্ষপাতিত্ব করে, নির্বাচনটা কিছুটা প্রশ্নবিদ্ধ হবে, প্রশাসনও একটু হেলতে ধুলতে পারে। অতএব আমার প্রত্যাশা হচ্ছে, আমি যেহেতু একজন সংবাদকর্মী এবং দীর্ঘদিন নবীনগরে সাংবাদিকতা করে আসছে, এখানে যারা আছে তারা সবাই আমার বয়সের সিনিয়র হলেও আমি কিন্তু আপনাদের সহকর্মী। আপনাদের নিকট অনুরোধ থাকবে, আপনারা যেহেতু প্রবীণ, টিটু ভাই আছেন, লিটন ভাই প্রবীণ সাংবাদিক, গৌরঙ্গদা তো আর বলার অপেক্ষা রাখে না। অতএব আপনারা যদি আপনাদের জায়গা থেকে আপনারা যাদেরকে সাংবাদিক বানাইছেন তাদেরকে বলে দিবেন, অন্ততপক্ষে নীতি আদর্শ যেন বিলীন না করে, কোনো কিছুর কাছে যেন প্রভাবিত না হয়ে, বিক্রি না হয়ে সত্যের পক্ষে তুলে আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন চাই। এবং এমন একজন ব্যক্তি পাশ করে আসুক, যিনি আগামী দিনে নবীনগরকে একটি শান্তিপূর্ণ বাসযোগ্য নিরাপদ নগর হিসেবে গড়ে তুলবে।
যেখানে চাঁদাবাজি হবে না, বালুমহল থেকে টাকা লুটপাট করবে না, সিএনজি স্ট্যান্ড থেকে টাকা খাইবো না, টেম্পো স্ট্যান্ড থেকে টাকা খাইবো না, কলেজের সভাপতি সেক্রেটারি বানায় টাকা খাইবো না, স্কুলের সভাপতি সেক্রেটারি বানায় টাকা খাইবো না, বাজারের সভাপতি সেক্রেটারি বানায় টাকা খাইবো না, এমন একজন এমপি যেন নবীনগরে আসে, আমরা সেটা প্রত্যাশা করি, কোনো পাণ্ডব সাণ্ডবের নবীনগর জন্য না থাকে। দাদা ধন্যবাদ, সংক্ষিপ্তভাবে প্রথম অনেক পর্যায়ে ধন্যবাদ আমি দীপু। কথা বললাম। একদম 30 সেকেন্ডে ছোট্ট করে বলবেন যে এই যে আপনি এতগুলো চমৎকার চমৎকার কথা বললেন, অসাধারণ কিছু টিপস দিলেন, পরামর্শ দিলেন, এরপরেও আপনি কি বলবেন যে দুটো বিষয় আপনি সবচেয়ে বেশি উল্লেখ করেছেন, একটি হচ্ছে প্রশাসন নিরপেক্ষতা এবং সাংবাদিকদের যথাযথ ভূমিকা পালন, এই দুটো কি তারা করতে পারবে বলে আপনি মনে করেন 12 তারিখ? অর্থাৎ প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং সাংবাদিকরা সত্যনিষ্ঠ নিউজগুলো করবে, অনিয়মের বিরুদ্ধে করতে পারবে? ছোট্ট করে। আমার কাছে প্রথমত মনে হচ্ছে বর্তমান সময়ে আপনি নিশ্চয়ই অবগত আছেন, এই এই কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু হাজার হাজার শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে তারা সরকার গঠন করেছে এবং তাদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি, এবং প্রশাসন অবশ্যই মনে রাখা উচিত বলে আমি মনে করি, কিংবা মনে রাখবে, কারণ 24-এর অভ্যুত্থানে আপনারা জনরোষ দেখেছেন, প্রশাসনের উপরে মানুষের ক্ষিপ্ততা দেখেছেন। তো প্রশাসন এমন কোনো কর্মকাণ্ড নিজেদেরকে জড়িত করবে না আবার জনরোষের শিকার রসানলে পড়ে। এবং সাংবাদিকদের বিষয়টা যেটা আমার মনে হয়, নবীনগরের সাংবাদিকরা দিন শেষে নিরপেক্ষ ভূমিকাই পালন করবে, কারণ এই নগরটা তাদের। তারা কিন্তু বাহিরের কেউ নবীনগর আছে সাংবাদিকতা করে না, বাহিরের কেউ যারা আসবে তাদের হিসাবটা ভিন্ন। নগরের সাংবাদিক যারা আছে এই নগরের স্বার্থে আমার বিশ্বাস তারা নিরপেক্ষ ভূমিকায় থাকবে, এবং আগামী থেকে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারাও তাদের ভূমিকায় থাকবে, তাদের নামের পাশে কেউ হলুদ চিহ্নটি লাগাবে না। ধন্যবাদ একদম, দাদা। একদম। আমরা সেই প্রত্যাশাটাই করি। আরেকটি ছোট্ট প্রশ্ন আপনার কাছে, একেবারেই মানে 15-20 সেকেন্ডের মধ্যে করবেন। একটু আগে আপনার মতো একজন প্রবাসী ভাই যিনি আপনি ইটালি থেকে যুক্ত হয়েছেন, তিনি যুক্ত হয়েছিলেন সৌদি আরব থেকে। তিনিও নবীনগরের সন্তান। তিনি বলছিলেন যে আমি বলছিলাম যে আপনি বললেন যে আপনি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন এই ১ম। যেহেতু এই সরকার এই ১ম বারের মতো বিদেশীদের ভোট দেওয়ার একটা সুযোগ দিয়েছেন, মানে প্রবাসীদের। তাকে যখন জিজ্ঞেস করলাম তিনি ভোট দিয়েছেন কিনা? তিনি বললেন যে না, তিনি ভোট দেননি। তিনি বললেন যে অংশগ্রহণমূলক নির্বাচনটি হচ্ছে না। অর্থাৎ সরাসরি বললেন যে তিনি একটি দল আওয়ামী লীগের দর্শনে বিশ্বাসী, যেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে নেই, সে কারণে এই নির্বাচনটি আসলে সে অর্থে নিরপেক্ষ হচ্ছে না। এখানে একজন আ দর্শক আবুল বাশার মুন্সি, নবীনগর বাজারের একজন বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী, তিনিও লিখেছেন 40% লোক বাহিরে রেখে, অর্থাৎ আওয়ামী লীগের সমর্থক 40% রয়েছে বলে তিনি হয়তো এটা বোঝাতে চেয়েছেন। তিনি বলছেন 40% লোক বাইরে রেখে ভাই কেমনে একটা ভালো নির্বাচন হবে? কি বলবেন? জি ধন্যবাদ দাদা। যদিও বর্তমান সময়ে তারা বলছেন এখন 40% লোক বাহিরে রেখে একটা নির্বাচন কিভাবে হবে, আমরা যদি একটু পিছনে তাকাই, 2018 সালে কিন্তু বিএনপির মতো বর্তমানে যেই সকল রাজনৈতিক দলগুলা সক্রিয় আছে এবং নির্বাচনে আছে, তারা কিন্তু কেউ 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, এবং তখন কিন্তু 151টিরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে কিন্তু সংসদ সদস্যরা নির্বাচিত হয়েও কিন্তু সংসদে গিয়েছেন। আর যেহেতু 24-এ বিশাল বড় একটি গণ অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন সরকার এসেছে, এবং বর্তমানে কিন্তু আওয়ামী লীগ তাদের রাজনৈতিকভাবে কিন্তু তাদের শীর্ষ পর্যায়ে যে সকল নেতাকর্মীরা আছে তারা কিন্তু কেউ বেশিরভাগই দেশের বাইরে আছেন, এবং তাদের কিন্তু একটা বিচারাধীন আছে। তো আমার মনে হয় এই নির্বাচনটা অন্যান্য নির্বাচনের চেয়ে একটু ব্যতিক্রম, যেহেতু এটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে। এর বেশি কিছু মন্তব্য করতে চাচ্ছি না। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ইটালি প্রবাসী আমাদের বন্ধু, ছোট ভাই সাংবাদিক ওয়াহিদুজ্জামান দীপু। এই ১ম তিনি কিন্তু ভোট দিয়েছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে, প্রবাসীদের ভোটের যে সিস্টেমটা এই সরকার চালু করেছেন। আমরা একটু আসতে চাই আরেকজন গণমাধ্যম কর্মী, ব্রাহ্মণবাড়ি থেকে যুক্ত হয়েছেন। তার বাড়ি নবীনগরের উত্তরাঞ্চলে। বিবি নিউজের সম্পাদক মাহবুব মোর্শেদ। অত্যন্ত জনপ্রিয় একটি পোর্টাল বিবি নিউজ আমরা জানি। মাহবুব, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, বিষয়বস্তু নবীনগরে কেমন নির্বাচন দেখতে চান? আপনি যদি নির্বাচনটি সুষ্ঠু করতে কিংবা নিরপেক্ষ করতে কিংবা ক্রেডিবল একটি ইলেকশন, যেটি বলা হচ্ছে যে 14, 18 কিংবা 2024-এ প্রশ্নবিদ্ধ বিতর্কিত নির্বাচন হয়েছে, নির্বাচনের সত্যিকারের স্বাদ এই দেশের জনগণ সামগ্রিকভাবে পায়নি। কিন্তু এরই মধ্যে দুজন আলোচক, একজন প্রশ্নকর্তা কিন্তু মানে দর্শক বলেছেন যে এটিও তো অনেকটা ওরকমই, যেহেতু এখানে একটি বড় রাজনৈতিক দল অংশগ্রহণ নিচ্ছে না, সে অর্থে এই নির্বাচনটিও ভালো নির্বাচন বলা যাবে না। একজন গণমাধ্যম কর্মী কিংবা সচেতন নাগরিক হিসেবে কি বলবেন? ধন্যবাদ দাদা, এবং আমাদের সহ আলোচক যারা আছেন তাদের প্রতি আমার প্রীতি এবং শুভেচ্ছা, আর যারা দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আর
নির্বাচন তো আসলে আমাদের যখন বয়সটা অল্প তখন আমরা 2006 সালে যে নির্বাচনের জামারুল ছিল 7-এর শুরুতে, এরপরে 1-11 আসলো, এরপর 2008 সালের নির্বাচন হলো। 8 সালের নির্বাচনটা মোটামুটি বেশ ভালো বুঝি যে নির্বাচন হচ্ছে এরকম। তো এরপরে হলো নির্বাচন 14। দীপু কথা বলেছেন, কথা বলার ক্ষেত্রে একটা সম্ভবত একটু তথ্যগত ভুল হয়েছে, আমি একটু সংশোধন করে দিচ্ছি। দীপু বলেছে 18 সালের নির্বাচনে সরি, 14 অংশগ্রহণ ছিল হবে, না, 14, অংশগ্রহণ ছিল 14 দুঃখিত। সালে, 14 হবে এটা। তো সেই জায়গা থেকে আমি যদি বলি 14 সালে নির্বাচন কিরকম হয়েছে সেটা আমরা জানি, এবং কি প্রেক্ষাপটে হয়েছে সেটাও আমরা জানি, যে তত্ত্বাবধায়ক সরকারের একটা সেটেলড ইস্যুকে তৎকালীন সরকার মানে আদালতের একটা রায়কে কেন্দ্র করে মোটামুটি এটার অনেক কিছুই করেছে, যার ফলশ্রুতিতে 18 সালের নির্বাচনটাও বেশ প্রশ্নবিদ্ধ, এবং সর্বশেষ মানে সাংবিধানিক বাধ্যবাধকতার দোহাই দিয়ে বা সাংবিধানিক বাধ্যবাধকতাটা কন্টিনিউ করতে গিয়ে 2024 সালে নির্বাচন করতে হয়েছে। তো তখনকার সময়ে বিএনপি বা অন্য দলগুলা নির্বাচন বর্জন বা অংশগ্রহণ করতে না পারার প্রেক্ষাপট, আর 2026 সালের এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে এসেই আওয়ামী লীগের অংশগ্রহণ করা না করার প্রেক্ষাপটটার মধ্যে পার্থক্যটা অনেক বেশি। তবে একজন সচেতন নাগরিক হিসেবে তখনও প্রত্যাশা করেছিলাম যে নির্বাচনগুলো অংশগ্রহণমূলক হোক। এখনো প্রত্যাশা করতাম যে আসলে এখনো অংশগ্রহণ, সবার একটা অংশগ্রহণ থাকুক, তাহলে আসলে গণতন্ত্রের যে প্রকৃত চর্চাটা সেটা আমাদের আমাদের জায়গা থেকে হতো আর কি। তো সেটা যেহেতু হচ্ছে না এখন, আর এই আলোচনাটা দীর্ঘায়িত করার সুযোগ নাই, যেহেতু এটা আদালতের একটা মাধ্যমে পড়ে আছে এখন। তবে নিঃসন্দেহে আওয়ামী লীগ যদি এখন থাকতো, যদি স্বাভাবিকভাবে গণতন্ত্রের প্রেক্ষাপটটা চলে আসতো 14, 18 এবং 24-এর প্রেক্ষাপট, তাহলে আজকের প্রেক্ষাপট অন্যরকম হতো বাংলাদেশে, এবং আমরা সেটাই চেয়েছিলাম সাধারণ নাগরিক হিসেবে। এবং আমরা এখনো চাই যে বিষয়টা যা হওয়ার হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, ফিউচারটা ভালো কিছু হোক। আর প্রত্যাশার জায়গা যদি বলেন, আসলে আমি একজন মানুষ হিসেবে প্রত্যাশা করে আজকে কিছু বললাম আর অনেক কিছু হয়ে যাবে, বিষয়টা এমন নাও হতে পারে। ডক্টর ইউনূস, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এমন সরকার খুব কম আছে যাদের প্রতি কম বা বেশি মানে অধিকাংশ দলের প্রায় সবাই তাদের প্রতি সমর্থন জানিয়েছিল, অকুণ্ঠ সমর্থন যেটাকে বলে। মানে বিএনপি তো ছিলই, জামাত ছিল, অন্যান্য দলগুলা ছিল, ইভেন যারা আওয়ামী লীগ করে, যদিও এই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু তৃণমূলে যারা ছিলেন তাদের বেশিরভাগই প্রত্যাশা ছিল যে না, যা হওয়ার হয়েছে, এখন এই সরকার ইউনূসের তত্ত্বাবধানে ভালো কিছু হোক। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম, যদি বলি যে জনপ্রত্যাশার অনেক কিছুই এই সরকার পূরণ করতে পারে নাই। কিছু ক্ষেত্রে কিছু বাস্তবতা ছিল, আবার কিছু ক্ষেত্রে বাস্তবতাও নাই। তাদের কিছু দুর্বলতা ছিল, আমি যেটা মনে করি। তো যা হওয়ার হয়েছে, শেষ ভালো যার সব ভালো তার, একটা কথা আছে আমরা জানি। তো সেই জায়গা থেকে যদি এই নির্বাচনটা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে সেটা একটা প্রশ্ন, এর বাহিরে যারা আছে অংশগ্রহণকারী দল, যদি সবার কাছে এটা গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে মোটামুটি বলা যায় যে ইউনূস সরকারের শেষটা অন্তত ভালো হলো। আর নির্বাচনের চেয়েও বেশি প্রত্যাশা থাকবে আমার নির্বাচন পরবর্তী সময়ে। কারণ এখন যে সবাই ছেলে বুলানো কথা বলতেছে, এক একজন মানে মানে ফুল ধরে দিতেছে এক একজন এক একটা জায়গা থেকে। দলগতভাবে যদি বলি, বিএনপি এবং আওয়ামী লীগ মানে যে যা পারতেছে সবই কিন্তু দিচ্ছে, যে এটা করে দিবে ওইটা করে দিবে। আবার আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরের দিকে চিন্তা করি, এখানেও বিভিন্ন প্রার্থীরা অনেক কিছুরই মানে আশার বাণী দিচ্ছেন, এই করবেন সেই করবেন। এবং মজার বিষয়, কিছু কিছু প্রার্থী এমন কিছুও মানে ঘোষণা করছেন যে এটা করবেন সেটা করবেন, যেটা আসলে আদৌ নবীনগর বা বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবায়ন করা সম্ভব হয়ে উঠবে না। তো আমার মনে হয় এই সকল অপ্রত্যাশিত কোনো স্বপ্ন আমরা দেখতে চাই না, অলীক কোনো স্বপ্ন আমরা দেখতে চাই না। এই ধরনের ছেলে বুলানো মুয়া আমাদেরকে খাওয়ানোর দরকার নাই ভাই। আমরা খুব বেশি চাই না, জাতীয় পর্যায়ে চাওয়া পাওয়া অনেক কিছু আছে, কিন্তু স্থানীয় পর্যায়ে আমাদের চাওয়া পাওয়াটা হলো, আমরা ভাই দিন শেষে আমাদের জীবনের নিরাপত্তা চাই। দিন শেষে আমরা চলতে ফিরতে গিয়ে কোনো সমস্যায় পড়লে সমস্যাগুলো সমাধান করতে গিয়ে আমরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হই। এরপর আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা যাতে গণমাধ্যম কর্মীরা যাতে অবাধে লেখালেখি করতে পারি, আমাদের সাংবাদিকতা করতে পারি, কোনো সমস্যা না হয়, এই জায়গাটা আমাদের প্রত্যাশা স্থানীয় পর্যায়ে। আর নবীনগরের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে, তার মধ্যে একটা ইস্যু হলো বালুমহল। এই মানে রিসেন্টলিও আমরা দেখতে পারি প্রতিনিয়ত কোনো না কোনো গ্রাম ভাঙতেছে, কোনো না কোনো চাষযোগ্য জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা দেখি যে প্রার্থী সবাই কম বেশি এটা নিয়ে কথা বলতেছেন যে ওনারা এই করবেন সেই করবেন। ওনারা যদি সবাই সচেতন থাকেন, তাহলে বর্তমানে বালু মহলগুলা কারা মানে দখল করে রাখছেন বা কারা নিয়ন্ত্রণে রাখছেন, কারা পরিচালনা করছেন, আর ওনারা ক্ষমতায় আসার পরে এই জিনিসগুলো আসলে কোন পর্যায়ে যাবে, সেই বিষয়টাতে বেশ আশঙ্কা আছে। আশঙ্কা নাই যে এমনটা বলবো না,
আর আমি একটু আপনার একটু থানার ইন্টারাপ্ট করি দ্বারা মাহবুব বালু মহলের বিষয়টা নিয়ে হয়তো আমরা কালকে একটা আমাদের ধারাবাহিক পর্ব থাকবে, সেখানেও আমরা আলোচনা করতে পারবো। আপনাকে ছোট্ট করে যদি খালি বলি যে এটি আপনি নিজেও জানেন যে 9 কোটি টাকার বালু মহল যখন 72 কোটি টাকায় টেন্ডার হয়, তখন এটির এত লাভজনক বিজনেস যে 72 কোটি নিয়েও নাকি 100 কোটি টাকা ইনকাম করে। তো সেই আলোচনাটা করতে গেলে সারা রাত পার হয়ে যাবে। আমরা বরং নবীনগরে কেমন নির্বাচন আমরা আগামী 12 তারিখ দেখতে চাই, আজকের যে বিষয়বস্তু সেটিতে একজন গণমাধ্যম কর্মী এবং একজন সচেতন নাগরিক হিসেবে প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রার্থী, সুশীল সমাজ এবং গণমাধ্যম কর্মী, আমি আপনি আমরা যারা আছি তাদের প্রতি আপনার কোনো সুপরামর্শ কিংবা স্পেসিফিক কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে কিনা? আমার এই করলে পরামর্শটা হলো নির্বাচন হাতে সুস্থ। খড়ি পায়ে ধরি। শুধুমাত্র মানে সাংবাদিকদের প্রতি খুব বেশি কিছু করার নাই বা প্রশাসনও আহামরি কিছু করবে এমনটা না। আমি বিভিন্ন রাজনৈতিক দলের যারা অনুসারী আছে, কর্মী আছে, আমি তাদের মানে করজোড় অনুরোধ করব যে ভাই, তুমি তোমার একজন পছন্দের প্রার্থীকে এমপি করতে গিয়ে কারো মায়ের বুক খালি করেও না। কারণ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে অন্যকে নেতা করতে গিয়ে, অন্যকে এমপি করতে গিয়ে। হয়তো কেউ নেতা হয়েছে, কেউ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু যেই মার সন্তান হারিয়েছে তার কিন্তু আর কোনো বিকল্প ছিল না বা বিকল্প নাই এটার। এমনকি অধিকাংশ ক্ষেত্রে এইগুলির ক্ষেত্রে মানে পরবর্তীতে যেই মানুষটা নিহত হয়েছে বা যেই মানুষটা ওই পরিবার থেকে শূন্য হয়ে গেছে যেই নেতার জন্য বা যেই রাজনীতির দলের কারণে, সেই নেতা বা সেই রাজনৈতিক দল ওই পরিবারটা ন্যূনতম খবর নেই না। তো সুতরাং তুমি ইন্তেকাল করলে বা তুমি মৃত্যুবরণ করলে বা তুমি হত্যাকাণ্ডের শিকার হলে বা তুমি নিহত হলে তোমার পরিবারও কিন্তু একই ভুক্তভোগী হতে হবে। তো সুতরাং আমার শুধু এই অনুরোধ থাকবে এটাই, যে কাউকে নেতা করতে, কাউকে এমপি করতে গিয়ে আল্লাহর ওয়াস্তে অন্যের মার বুক যাতে কেউ খালি না করে। আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে একটাই, যে বিপ্লব মানে 5 আগস্টের যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা নিয়ে অনেক কথা হয়েছে। তো এইবারের নির্বাচন তাদের জন্য নিঃসন্দেহে বড় একটা চ্যালেঞ্জের বিষয়। তারা যদি এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে গ্রহণযোগ্য পর্যায়ে মাঠ লেভেল থেকে নির্বাচনটাকে সম্পন্ন করতে পারে, তাহলে আমার মনে হচ্ছে যত প্রশ্ন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, সেই সকল প্রশ্নগুলো এবং ডক্টর ইউনূস সরকারের প্রতি অনেকগুলা প্রশ্নেরই মানুষের কাছে সমাধান হবে, এবং কিছু প্রশ্ন মানুষ ভুলে যাবে যে না, তারা তো শেষটা ভালো করতে পেরেছে। আর সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ থাকবে এতটুকুই, যে ভাই দলগতভাবে কারো কারো আদর্শ থাকতে পারে ভিন্ন ভিন্ন, নিজের পছন্দের মত থাকতে পারে, পথ থাকতে পারে, কিন্তু এজ এ জার্নালিস্ট আমি যখন অন ফিল্ডে কাজ করব, আল্লাহর রাস্তে আমরা যাতে কোনো ব্যক্তির কাছে বা কোনো দলের কাছে যাতে আমরা ব্যক্তি না হয়ে যাই। তাহলে হবে কি, আমরা ধরেন আমার পছন্দের কোনো প্রার্থীর অনুসারী কোনো জায়গায় কেন্দ্র দখল করে ভোট সিল মারতেছে, কারণ আমি মনে করলাম যে না, লোকটা তো আমার পছন্দের লোক, আমার পছন্দের প্রার্থীর লোক, মারক না, সমস্যা কি, বিজয়ী হলে তো আমাদেরই ভালো হবে। না ভাই, এটা সাংবাদিকতা না। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমার পছন্দের লোক, ব্যক্তি হিসেবে পছন্দের দলও যদি এই কাজ করে, সেই জায়গা থেকে যাতে আমরা আমাদের জায়গা থেকে সাংবাদিকতাটা করে এটা যাতে অন্যায়, এটা যাতে অনিয়ম, এটা যাতে আমরা তুলে ধরতে পারি, তাহলে আমার কাছে মনে এটাই হচ্ছে একটি সুন্দর নির্বাচন আমরা দেখতে একদম পাবো ইনশাল্লাহ। একদম 30 সেকেন্ডের মধ্যে উত্তর দেবেন। এই পর্যন্ত যেহেতু আপনি নবীনগরের সন্তান, নবীনগরে এখন নিয়মিত থাকেন, গণমাধ্যম একজন কর্মী হিসেবে আপনার পরিচিতিও আছে, লেখেন ভালো, বলেন ভালো, মোটামুটি আপনার গ্রহণযোগ্যতা আছে। গত কয়েকদিনের প্রশাসনের কার্যক্রম দেখে কি আপনার মনে হয় 12 তারিখ তারা সঠিক নিরপেক্ষভাবে নির্বাচনটা করতে পারবে? মাহবুব, দাদা, প্রশ্নটি একটু আবার রিপিট করেন প্লিজ। আমি বলছি যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি বিগত কয়েকদিনে প্রশাসন তাদের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আগামী পরশুদিনের যে নির্বাচন, একজন গণমাধ্যম কর্মী হিসেবে কি আপনার কাছে মনে হয়, সবাই যেরকম বলছে যে প্রশাসন নিরপেক্ষ থাকলে নির্বাচনটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল একটি ইলেকশন হবে, আপনার কাছে কি মনে হয় প্রশাসন নিরপেক্ষ থাকতে এখন পর্যন্ত পেরেছে, কিংবা 12 তারিখ পর্যন্ত প্রশাসন ফুললি নিরপেক্ষ থাকবে? মাহবুব সম্ভবত নেট থেকে ছিটকিয়ে পড়েছেন, আমার প্রশ্নটাতে বুঝতে পারেননি। সমস্যা নেই, আমরা একটু আসতে চাই। আহ একটু কোথায় গেল আবার? হ্যাঁ, আমরা একটু আসতে চাই টিটু ভাইয়ের কাছে। শাহিন রেজা টিটু, যিনি নবীন রিপোর্টার্স ক্লাবের সভাপতি এবং বাজার ব্যবসায়ী কমিটির যে কনভেনার একটি কমিটি আছে, সেই কমিটিরও তিনি একজন অন্যতম সদস্য। একজন ব্যবসায়ীর একটি প্রশ্নের উত্তর
ছোট্ট করে দিয়ে কেমন নির্বাচন আপনি দেখতে চান সেই বিষয়ে যদি কথা বলেন। আবুল বাশার মুন্সি তিনি একটু আগে একটি প্রশ্ন করেছিলেন, আরেকটি প্রশ্ন করেছেন, জীবনের প্রথম ভাইজান নির্বাচন 2 দিন আমাদের দোকানপাট বন্ধ রাখতে হবে। আপনারা একটি মাইকিংও করিয়েছেন সম্ভবত প্রশাসনের নির্দেশে। আবুল বাশারের প্রশ্ন হচ্ছে, জীবনের প্রথম নির্বাচনে এই প্রথম 2 দিন দোকানপাট আমরা বন্ধ রাখবো। ব্যাপারটা জানি কেমন কেমন লাগতেছে। একজন ব্যবসায়ী হিসেবে আমাদের এত লস হবে, এ নিয়ে আপনি কিছু বলবেন কিনা? যেহেতু আপনি ব্যবসায়ীদের একজন প্রতিনিধি, ছোট্ট করে এটির উত্তর দিয়ে আপনি মূল কেমন নির্বাচন দেখতে চান সে বিষয়ে যদি কথা বলেন। টিটু। ধন্যবাদ। এই আসলেই নবীনগর বা সারা বাংলাদেশে নির্বাচনের সময় 2 দিন দোকান বন্ধ রাখছে এরকম রেকর্ড নাই। সারা দেশেই নির্বাচনের দিনও দোকানপাট খোলা ছিল। কিন্তু নবীনগর নির্বাচনকে ঘিরে আমাদের 5 বছর আগের বিষয় এখনের বিষয় এক নয়। আপনি জানেন রাস্তাঘাট, ফুটপাত, ব্যবসায়ী, তারপর মানে গাড়ি পার্কিং মিলিয়ে নবীনগর রাস্তাটা অনেক সরু হয়ে যায়, অনেক বড় রাস্তাও সরু হয়ে যায়। সেজন্য প্রশাসনিক গাড়ি এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ভেহিকেল চলতে যানজটের সৃষ্টি হয়। এখানে অনেক হকাররা রাস্তা দখল করে রাখে। সেজন্য মূলত প্রশাসন তাদের একটা সিদ্ধান্ত যে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর যে দোকানগুলো আছে এবং হোটেল, ওষুধ এগুলা খোলা থাকুক, আর বাকি দোকানগুলো আপনারা কষ্ট করে 2 দিন বন্ধ রাখার একটা সিদ্ধান্ত নেন। এটা ছিল স্থানীয় পর্যায়ে। কিন্তু দেখা গেল আমাদের সারা বাংলাদেশের যে দোকান মালিক সমিতি আছে তারা তার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে আমরা 2 দিন দোকান বন্ধ রাখবো। এখন ক্ষতি তো অবশ্যই হবে। এখানে অনেক দোকানদারি আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, যারা দিনের হ্যান্ড টু মাউথ প্রতিদিন আনে প্রতিদিন খায়। দেশের স্বার্থে তারা এইটুকু ছাড় দিবে বলে আমি বিশ্বাস করি। আমি যেটুকু জানি শাহিনরাজা টিটু, আপনি বাজারের একজন ব্যবসায়ী, পাশাপাশি একটি সাংবাদিক ক্লাবের সভাপতি। প্রশাসন সম্ভবত আজ থেকে কয়েকদিন আগে এই সিদ্ধান্তটি নেওয়ার আগে বাজার কমিটির নেতৃবৃন্দকে এবং কিছু গণমাধ্যম কর্মীদের নেতাদেরকে আমন্ত্রণ জানিয়ে সকলের আলোচনার ভিত্তিতে সম্ভবত এই সিদ্ধান্তটি নিয়েছিল। এটাই তো? এটাই। কিন্তু তার আগে এই সিদ্ধান্ত আমরা মাইকিং করার আগেই বাংলাদেশ দোকান মালিক সমিতি 2 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে নিছে। ওকে, আমার ধারণা মুন্সি আবুল বাশার তার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। প্রশ্ন হচ্ছে নবীনগরে এবার আপনি কেমন নির্বাচন দেখতে চান? ইতিমধ্যে যে কজন আলোচক বলেছেন যে প্রশাসন নিরপেক্ষ থাকলে তবেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। শুধু কি প্রশাসন নিরপেক্ষ থাকলেই হবে, নাকি প্রার্থী, রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, বিভিন্ন আলোচকরা যেভাবে বলছেন যে প্রত্যেকে স্ব এলাকা থেকে, স্ব জায়গা থেকে যদি তার অবস্থানটা ঠিক রাখেন, তিনি যদি তার দায়িত্বটা পালন করেন, তবেই তো একটি ভালো নির্বাচন হবে বলে আপনি মনে করেন কিনা? আমি একজন দাদা গণমাধ্যম কর্মী হিসাবে নবীনগরে এমন একটি নির্বাচন দেখতে চাই যেখানে ভয় নয়, ভোটাররাই হবে মূল শক্তি। ভোট কেন্দ্রে ঢুকতে গিয়ে যেন আতঙ্কিত হতে না হয়, আর ভোট দেওয়ার সময় যেন মনে না হয় ভুল করলাম, নির্বাচনে ভোট দিতে এসে বাড়ি যেতে পারবো তো। আমরা এমন নির্বাচন চাই যেখানে বোমার শব্দ নয়, ব্যালটের শব্দ হবে। ভোটাররাই হবে আগামী ক্ষমতার মালিক। আমরা চাই সমান মাঠ, প্রার্থী হবে মতের প্রতিদ্বন্দ্বী, কিন্তু প্রার্থী যেন শত্রুতায় রূপ না নেই। বোমার তো অনেক শব্দ হয়, ব্যালটের শব্দ কোনটা ভাই? মানে আপনি যে বলেন বোমার শব্দ নেই, ব্যালটের শব্দ? ব্যালটের শব্দই বোমার শব্দের চেয়ে শক্তিশালী। এটা কি আওয়াজ হবে নাকি এমনিতেই বললেন? এটা রূপক অর্থে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার ভাবলাম যে ওই ব্যালটের মধ্যে বোমা বেঁধে নিক্ষেপ করার কোনো বিষয় আপনি ইঙ্গিত না না, করছেন। ব্যালটে তো বোমা নিক্ষেপ করার সুযোগ নাই। ব্যালটের শিলই হবে বোমার চেয়ে শক্তিশালী আওয়াজ। আমরা এমন নির্বাচন চাই। আমরা এমন নির্বাচন চাই যেখানে বিজয়ী প্রার্থী বিজিত প্রার্থীদের সাথে তাদের মতের মূল্য দেবে, তাদের কথার মূল্য দেবে, তাদের অধিকারের সুযোগ দেবে। আমরা এমন নির্বাচন চাই যেখানে প্রশাসন থাকবে নিরপেক্ষ, আইন হবে সবার জন্য সমান। নবীনগরের মানুষ অবশ্যই উন্নয়ন চাই, কিন্তু তার আগে চাই নিজের ভোটাধিকার নিশ্চিত হতে। কারণ ভয়হীন ভোট ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না। সবশেষে বলবো, নবীনগরে এমন নির্বাচন চাই যেটা দেখে নবীনগরের জনগণ বলবে, হ্যাঁ এটা সত্যিকারের নির্বাচন ছিল।
আমরা এমন নির্বাচন চাই না, নির্বাচনের মাঠ যদি অসম হয় তাহলে ফল আগে থেকে লেখা থেকে। আমরা উন্নয়ন চাই, কিন্তু ভয় দেখিয়ে উন্নয়ন নয়। আমরা শান্তি চাই, কিন্তু দমন করে শান্তি নয়। আমরা নবীনগরের মানুষ পরিষ্কারভাবে বলতে চাই, ব্যালটের আলোয় ভোট দিতে চাই। ধন্যবাদ দাদা। খুবই চমৎকার। এই যে একাধিক এখানকার আলোচক বললেন যে নির্বাচনটি শতভাগ গ্রহণযোগ্য কিংবা ভালো নির্বাচন করতে গেলে যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে, প্রবাসী এক ভাইও যেটি জোর গলায় বললেন যে এখানে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে না পারায়, অর্থাৎ 14, 18 কিংবা 24 নির্বাচনটিকে যেরকম এক পেশে বলা হচ্ছিল, এটিও নাকি ওই ধারায় নির্বাচন হতে যাচ্ছে। আপনি কি এরকম মনে করেন? সারা দেশের যে অবস্থা, দীপু যে কথাগুলো বলেছিল, আসলে 14, 18, 24 তার আগে আরো 4টি নির্বাচন হয়েছিল, 91, 96, 2001, 2008। সারা দেশে অবশ্যই ওই 4টি নির্বাচনের সমতুল্য এবারে নির্বাচন হচ্ছে না, যেখানে একটি বাংলাদেশের বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ আছে বা কিংবা এই ভোটে অংশগ্রহণ করতে পারছেন না। তবে নবীনগরের নির্বাচন আমার কাছে মনে হচ্ছে জমজমাট। হয়তো আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা ডেডিকেটেড আছে, পদধারী আছে, তারা হয়তো যাবে কি জানি না, যাবে কি তাদের দলীয় সিদ্ধান্ত। নবীনগরের ভোটের আওয়াজ মোটামুটি জমজমাটি আছে, তবে সেই আওয়াজটুকু সারা বাংলাদেশের তুলনায় একটু ব্যতিক্রম হয়তোবা। আওয়ামী লীগ ভোটের নির্বাচনে অংশ না নেওয়ার পরেও আপনি বলছেন নবীনগরে বেশ জমজমাট একটি প্রচার কিংবা ইলেকশন হতে যাচ্ছে, এর পেছনে কারণ কি? এর পেছনে নবীনগর স্বতন্ত্র প্রার্থী আছেন একজন, দুইটা যে অ্যালায়েন্স আছে, একটা হলো বিএনপি অ্যালায়েন্স আর একটা হলো জামায়াত অ্যালায়েন্স। এই দুই প্রার্থীর বাহিরেও নবীনগর স্বতন্ত্র একজন প্রার্থী আছে, যিনি বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন কিছুদিন আগেও, নির্বাচনের আগ পর্যন্ত যিনি বহিষ্কৃত হয়েছেন। আমরা প্রচারণায় বিভিন্ন অনলাইন অফলাইনে দেখেছি যে ওনারও একটা প্রতিদ্বন্দ্বী আছে, এবং এক প্রার্থী তো পরিষ্কারই বলে ফেলেছেন যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ফুটবলের সাথে। সেই ক্ষেত্রে ত্রিমুখী প্রচারণায় তারা তাদের ভোটার গুলা আনতে, যে যত ভোটার উপস্থিত করতে পারবে তাদের তত নিজের ভোট কাস্টিং হবে, ভোটার আনার একটা যে প্রতিযোগিতা আছে, সেই জন্য এই বলছি যে এখানে উৎসব মুখর হবে। আর আমাদের কিছু দায়িত্ব, যেটা মা মুর্শেদ বলে গেছে, পৃথিবীতে পাগল ছাড়া নিরপেক্ষ কেউ নয়। প্রত্যেকেরই কোনো না কাউকে সমর্থন করে, কাউকে না কারোর পক্ষে যায়। তবে সেটা যেন অবশ্যই কোনো প্রার্থীর পক্ষে না হয়, সেটা যেন অবশ্যই আপনার পক্ষটাকে দমন করে সত্যটাকে কাছে আনার চেষ্টা করা হয়। আমি মনে করি সত্যই হচ্ছে সবচেয়ে বড় পক্ষ, সত্যের উপর কোনো পক্ষ নাই। সেজন্য আমাদেরও দায়িত্ব শুধু সবাই প্রশাসনকে এবং যারা নির্বাচন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী, সিভিলিয়ান, নন সিভিলিয়ান যারা আছে, প্রত্যেকেরই একটা নিজ নিজ দায়িত্ব আছে। তবে আমাদের গণমাধ্যম কর্মী হিসাবে আমাদের একটা বড় দায়িত্ব আছে, আমাদেরও পক্ষ আছে, আমরা অবশ্যই পক্ষের আছি, কিন্তু সেটা যেন হয় সত্য এবং ন্যায়ের পক্ষ। একদম একদম আমার মনে হয় এটাই আমরা বোঝাতে চেয়েছিলাম, এবং এখানকার সকল বক্তাই বলছিলেন যে শুধু প্রশাসনের পক্ষ থাকলেই হবে না, প্রত্যেকে যদি যার যার অবস্থান থেকে একটি শক্তিশালী ভূমিকা নেয় নিরপেক্ষভাবে, তাহলে হয়তো ইলেকশনটি সব মহলে গ্রহণযোগ্য হবে। আমরা একটু আসতে চাই জনাব মাহবুব আলম লিটন, এখানকার একজন সিনিয়র সাংবাদিক, নবীনগর প্রেস ক্লাবের যিনি 3 বার সভাপতির দায়িত্ব পালন করেছেন, সমকালে যিনি কাজ করছেন। লিটন ভাই যদিও অসুস্থ, এরপরও টকশোর কথা শুনলে দেখা গেছে যে হাত বাইন দেয় এসে হাজির হয়ে যায়, মানে বেশ আগ্রহ। এটি স্বাগত জানাই যে কথা বলার যে তার একটি ইচ্ছে এবং মানুষেরকে জানানো তার মতামতগুলি। তো আমি জানি না এখন এই মুহূর্তে লিটন ভাই কতটা সুস্থ ফিল করছেন। লিটন ভাই, আপনি যদি আমার কথা শুনতে পেয়ে থাকেন, আজকের বিষয়বস্তু নবীনগরে আপনি কেমন নির্বাচন দেখতে চান একজন সচেতন ভোটার হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে, এবং যে প্রশ্নটির উত্তর দিয়ে আপনি মূল প্রশ্নে প্রবেশ করবেন, একজন গণমাধ্যম কর্মী, তার নাম অভিজিৎ বণিক, নানাভাবে তিনি আলোচিত আবার সমালোচিত। অভিজিৎ বণিকের একটি ছোট্ট প্রশ্ন, এটি আজকে ফেসবুকে অনেকে ইনবক্সেও আমাকে বলেছেন যে দাদা আপনারা কি শুরু করলেন। ও সম্ভবত ওই জায়গাটাতেই
প্রশ্ন করতে গিয়ে নিচের দিকে অসাধারণ একটি সে দাবি রেখেছে। অভিজিৎ বলতে চাচ্ছেন সাংবাদিকরা যে পরিমাণ নির্বাচনী কার্ডের ছবি ফেসবুকে পোস্ট করছে দাদা, সেই পরিমাণ নিউজ 12 তারিখ আমরা দেখতে পাবো তো? কি বলবেন? ধন্যবাদ গৌরাঙ্গ মতো আপু। আপনি যে বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনায় এনেছেন, এটা নিঃসন্দেহে একটা ভালো আলোচনা যে আমরা কিরকম নির্বাচন দেখতে চাই। এখানে আজকে আপনার টকশোতে যারা উপস্থিত হচ্ছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তাদের সকলের বক্তব্যই খুব মনোযোগ সহকারে আমি শুনছিলাম। ভালো লাগলো। আসলে আমরা তো খারাপ কিছু প্রত্যাশা করি না। আমরা বরাবরই ভালো কিছু হোক সেটা আমরা প্রত্যাশা করি। আমরা ভালো থাকতে চাই। কিন্তু এই ভালো থাকতে গিয়ে কতটুকু নির্বাচন সুষ্ঠু হবে, নির্বাচন নিরপেক্ষ হবে, অবাধ হবে, সেটা আসলে নির্ভর করে সকল পক্ষের সাথে। বিশেষ করে আমি বলবো যেখানে রাষ্ট্রযন্ত্র যদি নির্বাচনটাকে সফল করতে চায়, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে চায়, তাহলে আমার মনে হয় রাষ্ট্রপক্ষ একাই যথেষ্ট যে একটা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য। আর এই নির্বাচনটা যেহেতু অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না, আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো, কারণ একটা দেশের বিরাট একটা জনগোষ্ঠীর কে বাইরে রেখে আমি যদি এক কথাই বলি যে এটা বিগত সময় যে সমস্ত নির্বাচনগুলো আমরা দেখেছি, 14 বলেন, 18 বলেন, 24 বলেন, এই নির্বাচনটা কি তার থেকে খুব আলাদা? নাকি আমি তো বলবো যে এটা ওই ধারারই নির্বাচন, কাউকে বাদ দিয়ে কাউকে আইনগত বা বিভিন্ন ভাবে দূরে রেখে নির্বাচনটা করা হচ্ছে। তো যেহেতু আমরা আশা করেছিলাম যে 24-এর গণঅভ্যুত্থানের পর একটা নিরপেক্ষ সরকার থাকবে, সেখানে যারা করাপ্টেড, 24-এর আন্দোলন 71 কিন্তু আমরা মুছে ফেলতে চাই না। 71 কিন্তু আমাদের মূল চেতনা, যেটা নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। সেই 71-এর চেতনা নিয়ে কিন্তু আসলে 24-কেও মোছা যাবে না। কিন্তু 24টা হয়েছিল একটা কি বলবো, দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল। সে কিন্তু সবাই দুর্নীতিবাদ না। তাহলে এখানে একটা রাজনৈতিক দলের ভিতরে ভালো খারাপ যারা থাকে, যারা করাপ্টেড ছিল, যারা দুর্নীতিগ্রস্ত ছিল, তাদেরকে হয়তো নির্বাচনে আমরা সুযোগ না দিতে পারি। যে নিরপেক্ষ সরকার এটা হওয়া উচিত ছিল, এটা আমার ব্যক্তিগত মতামত, যে না, যারা করাপ্টেড তারা নির্বাচন করতে পারবে না, কিন্তু যারা ভালো মানুষ আছে, যারা দেশের জনগণের জন্য কাজ করে বা অতীতে করেছে, তাদেরকে তো সেই দলটাকে তো, দলের তো কোনো দোষ করে না, ব্যক্তি দোষ করেছে। আমি তো ব্যক্তি দোষ করেছি, আপনি দোষ করেছেন, বা ব্যক্তি মানুষ আমরা অন্যায় করেছি, দুর্নীতি করেছি, অপশাসন আমরা, কিন্তু দলটা তো বাইরে রেখে এই জিনিসটা আসলে কতটুকু নির্বাচন সফল হবে বা সরকার, আমি মূল কথা যদি বলি যে সরকার যেটা চাইবে সেটাই কিন্তু আসলে মানে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সরকারের প্রধান ভূমিকা থাকবে এবং এটা হওয়া উচিত আমি মনে করি। আর নবীনগরের প্রেক্ষাপট হচ্ছে ভিন্ন ব্যাপার, যে আমরা নবীনগর রাজনৈতিক বলেন, সাম্প্রদায়িক বলেন, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা বরাবরই কিন্তু আমরা বসবাস করে আসছি। এখানে আমরা রাজনৈতিক কে কোন রাজনৈতিক দলের সমর্থক, কে কি রাজনৈতিক দল করি, আমরা ওটাকে উপেক্ষা করে কিন্তু আমরা আঞ্চলিকতা এবং আমরা আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ব্যক্তি মানুষকে কিন্তু আসলে আমরা বেশি পছন্দ করি। নবীনগরে আমরা নির্বাচন গুলা হয়ে থাকে, আমরা যেটা অতীতে দেখেছি। এবারও সেটা আমার ধারণা যে সেটা হোক এবং সেটা হচ্ছে, কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন আমি বলতে পারছি না, যেহেতু বড় একটা জনসমর্থনকে বাইরে রেখে নির্বাচনটা হচ্ছে। এখন মূল কথা যেহেতু আমি বলি যে সরকার চাইলেই নিরপেক্ষ নির্বাচন করতে পারে, প্রশাসন সরকারের অধীনস্থ। এখন প্রশাসন নিরপেক্ষ থাকবে, প্রার্থীরা তো অবশ্যই তাদের স্ব অবস্থান থেকে এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তাদের ভূমিকাও অনস্বীকার্য, সেটা কিন্তু তারা করবে। কিন্তু বড় বিষয় হচ্ছে যে রাষ্ট্রযন্ত্র কিভাবে নির্বাচনটা এরা করতে চাচ্ছে। কিন্তু সার্বিক প্রেক্ষাপটে মিলিয়ে আমি যদি বলি, সারা বাংলাদেশে নির্বাচনের দিন জানি না কি হবে, তবে আমার কিছু সংখ্যা থেকেই যাচ্ছে। যেহেতু 24 আগস্টের পরে কিন্তু 460টি থানা কিন্তু লুট হয়েছিল এবং 17 অস্ত্র কিন্তু লুট হয়েছিল, ধ্বংস করেছে। সেই অস্ত্রগুলা কিন্তু তারা কে বলে উদ্ধার করতে পারেনি এখন সেনাবাহিনী বা আমাদের বর্তমান সরকার। তো সেক্ষেত্রে যে 12 তারিখ যে সহিংসতা হবে না, এটা নিশ্চয়তা কি আমি আপনি কেউ দিতে পারবো বা রাষ্ট্র কি দিতে পারবে? দিতে পারবে না। যদি রাষ্ট্র সে সমস্ত অস্ত্রগুলো উদ্ধার করতে পারতো, আমরা যদি দেখতে পারতাম যে আইন শৃঙ্খলা উন্নত হয়েছে, তাহলে কিন্তু এটা আমরা আশাবাদ করতে পারতাম যে না, নির্বাচনটা
যদি একটা অংশকে বাদ দেখি নির্বাচন হচ্ছে, তারপর নির্বাচনটাতে যেহেতু অন্যান্য দলগুলা, এখানে আরো অন্যান্য রাজনৈতিক জনপ্রিয় দলগুলো আছে, তারা অংশগ্রহণ করছে, সেক্ষেত্রে হয়তো আমরা সেটা বলতে পারতাম যে না, নির্বাচনটা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা। কিন্তু আপনি লিটন ভাই যে কথাগুলো বলছেন যে বিভিন্ন অস্ত্র যেভাবে লুণ্ঠন হয়েছিল 5ই অগস্টে, জি। সেই অস্ত্রগুলি আসলে বিগত 1.5 বছর বা প্রায় 2 বছরে আসলে উদ্ধার করা যায়নি, এটি সত্য। কিন্তু গণমাধ্যমে যেভাবে বলা হচ্ছিল 12ই ফেব্রুয়ারি একটি সহিংস নির্বাচন হবে, রক্তাক্ত নির্বাচন হবে, প্রচুর মানুষের প্রাণহানি হবে। আপনার কাছে কি বিগত কয়েকদিনে সেরকমটা কি সত্য বলে মনে হয়েছে যে একের পর এক প্রাণহানি হচ্ছে, গন্ডগোল হচ্ছে? এরকম কি আপনি দেখেছেন যে 12 তারিখেও নির্বাচনটা হয়তোবা বড় ধরনের সহিংসতা হবে? আমাদের টাকাতে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে, যেটা আমরা পত্রপত্রিকাতেও দেখেছি, আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার মাধ্যমে দেখেছি, এই ধরনের আইন শৃঙ্খলা অবনতির কিছু ঘটনা কিন্তু ঘটেছে। নবীনগরের নির্বাচনটি, যেটি এখানকার আলোচকরা বলেছেন যে একটি সত্যিকারের অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন তখনই হবে যদি প্রশাসন নিরপেক্ষ থাকে, পাশাপাশি রাজনৈতিক দলের প্রার্থীরা, রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী সবাই যদি প্রশাসনকে সহযোগিতা করে। আপনি কি তাই মনে করেন? কিংবা গত কয়েকদিনের যে প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের কথা বলছে, আজকেও যখন আমি টিটু আমরা নবীনগর থানার অভ্যন্তরে ঢুকছিলাম, ঠিক সেই সময়ে মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি একটি অনুষ্ঠানে এসেছিলেন। তিনি যেভাবে কথা বললেন ইলেকশনটিকে সুষ্ঠু করতে যে ধরনের পদক্ষেপগুলো আমাদের জানাচ্ছিলেন, আপনি কি পুলিশ সুপার মহোদয়ের কথায় আপনার কি মনে হয় যে আসলে তিনি যা বলেছেন সেটি তিনি 12 তারিখ পদক্ষেপগুলি এক্সিকিউট করতে পারবেন এবং অ্যাকচুয়ালি নির্বাচনটি ফেয়ার এবং যেটাকে বলা হয় গ্রহণযোগ্য নির্বাচন হবে? আমি তো সেটা আগেও বলেছি যে এটা রাষ্ট্রযন্ত্র চাইলে এটা নিরপেক্ষ নির্বাচন হতে বাধ্য এবং নিরপেক্ষ নির্বাচন হবে, কিন্তু রাষ্ট্রযন্ত্র, প্রশাসন তো এখন ভালো কথা বলবেই। আমরা বরাবরই দেখে আসছি যে বিগত সময়ে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে, সেই সময় কিন্তু প্রশাসন একই রকমের কথা বলতো, তাই না? কিন্তু দেখা যাচ্ছে নির্বাচনের রেজাল্ট গুলো আমরা সেটা, কিন্তু তারপরে আমি আশাবাদী যে যেটুকু নবীনগরের ব্যাপারে আমি বলতেছি, নবীনগরের ব্যাপারে যেটুকু আশাবাদী, যেহেতু এখানে একটা প্রতিযোগিতামূলক নির্বাচনী প্রচারণা চলছে, সেক্ষেত্রে ভোটারও সচেতন, প্রার্থীরাও খুবই জমজমাট, যেটা একটু কিছুক্ষণ আগে বলছিলেন, যে সব মিলে আমরা চাই নবীনগর যে কোনো ধরনের নির্বাচন হবে না, এটা আমি আশাবাদী, যে কোনো ধরনের গন্ডগোল বা কোনো ধরনের কেন্দ্র দখল বলেন বা সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন, সেটা না হওয়ারই সম্ভাবনা আমি কাছে মনে হচ্ছে। আমি একটা নবীনগর নির্বাচনটা সুষ্ঠু একটি নির্বাচন আশাবাদী। অনেক ধন্যবাদ। আমরা ২ মিনিট করে রাউন্ড আপে আমরা প্রত্যেকের বক্তব্য শুনবো। কেমন নির্বাচন আমরা দেখতে চাই এবং এই নির্বাচনটিকে বিতর্কিত করা কিংবা নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা অনেকেই চলছে। আমরা এরকম কথাও শুনতে পাচ্ছি। তো সেরকম একটি ছোট্ট, যেটি আজকের একজন আলোচক এখানে আছেন, দীপু, সন্ধ্যাবেলায় দীপু একটি সেইরকম ইঙ্গিতমূলক একটি পোস্ট দিয়েছেন যে নির্বাচনটি গ্রহণযোগ্য কিংবা নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু সবগুলি কিন্তু আমরা বলছি। কিন্তু প্রশ্নবিদ্ধ একটি শব্দ আমরা প্রায় ব্যবহার করতে দেখি। সেটি হচ্ছে যে সারা দেশের কথা আমরা এখানে নিয়ে আসবো না। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ৫ এই নবীনগরের আসনে যেটি সবচেয়ে আলোচিত হচ্ছে যে নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। অনেক প্রার্থীর বিরুদ্ধে বড় অভিযোগ। দীপু যদিও একজন প্রার্থীকে ইঙ্গিত করে লিখেছেন যে এক ব্যক্তির কাছ থেকে একাধিক ব্যক্তির ভোট কেনার কথা বলে প্রচুর টাকা নেয়া হচ্ছে এবং এখানে প্রচুর টাকার লেনদেন হচ্ছে। তো টাকাই যদি ভাই লেনদেন করে ভোট কিনতে হয়, টাকার বিনিময়ে যদি ইলেকশনটা হয়, প্রশাসনকেও যদি টাকা দিয়ে কিনতে হয়, এমনও শোনা যাচ্ছে যে প্রশাসনকে টাকা দিয়ে অলরেডি কেনা হয়ে গেছে। এরকম যদি অভিযোগগুলোর সত্যতা আ খুঁজে পাওয়া যায়, তাহলে এটি কেমন ইলেকশন হবে? কতটা গ্রহণযোগ্য হবে? তাহলে এই ৫ তারিখের যেই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটি নতুন শাসন ব্যবস্থা আমরা দেখতে চেয়েছিলাম, সেই জায়গায় থেকে কি আমরা আবার আগের জায়গা থেকেও ভয়াবহ জায়গায় ফিরে যাচ্ছি বলে মনে করেন? কথা বলবেন এবার আহমেদ ফরহাদ, একজন এনজিও কনসালটেন্ট, আমাদের নবীনগরের সন্তান। ফরহাদ ভাই। ধন্যবাদ দাদা। আমি খুব একটু দ্রুতই বলবো, সবার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আহ, আমাদের প্রবাসী হেলাল উদ্দিন ভাই খুব আক্ষেপ করেই বললেন যে উনি একটি দলের আদর্শকে লালন করেন এবং ওই জন্য উনি উনার এবার যে নাগরিক অধিকার, সেটা ভোটাধিকার উনি প্রয়োগ করেননি। এবং আমাদের বাজারের আরেকজন দর্শক, উনি একটা প্রশ্ন রেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের ৩৫ থেকে ৪০% ভোটার থাকার পরেও এবার নির্বাচনটাতে যেহেতু তাদেরকে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না, এটা একটা ইনক্লুসিভ ইলেকশন হবে কিনা।
আমার মনে হচ্ছে মাহবুব মুর্শেদ ভাই এই বিষয়টা উত্থাপন করেছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার এখানে একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের 5ই আগস্টের পরে যে 40,000 নেতাকর্মী দেশ থেকে পার্শ্ববর্তী দেশে চলে গেলেন, তারা কিন্তু সবাই এমপি এবং মন্ত্রী। বাকি যারা অবশিষ্ট ছিলেন সবাই কোনো না কোনো মামলায় আহ দেশে আছেন। যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে শেষ মুহূর্তে দেওয়াও হতো, যারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন এই সময়ের মধ্যে ওনারা এসে আইনি প্রক্রিয়া পার হয়ে ওনারা নির্বাচনে আসতে পারতেন কিনা, এইটা একটা বড় প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে 14, 18 বা 24-এ ইলেকশনে যখন বিএনপি কে অংশগ্রহণ করতে দেয়া হয়নি বা জামাতকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি, তারা কিন্তু দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ভোটারদেরকে বিরত রাখতে সমর্থ হয়েছিলেন। তো এবার কি আওয়ামী লীগ সেটা পারবে কিনা? মানে আওয়ামী লীগের যেই সমর্থন আছে 30%, এখন দেখা গেল ইলেকশনে এই 30%-এর মধ্যে প্রায় 25%ই ভোট দিয়ে দিল। তাহলে বোঝা গেল যে আওয়ামী লীগের যে তৃণমূলের যারা আছেন তারা আসলে দলের যেই ভূমিকা সেটাকে প্রশ্নবিদ্ধ করে বা দলের সেই ভূমিকাকে সামনে রেখেই উনারা মনে করতেছেন যে আওয়ামী লীগের যেই অবস্থান সেটা আসলে পরিষ্কার না, বরং গণতন্ত্রের পথে আমাদের সবার একই সাথে হাঁটা উচিত। এটা একটা বিষয়। আমাদের আসলে এই 12ই ফেব্রুয়ারির শেষ বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আসলে কত পার্সেন্ট টার্ন আউট আমরা এই নির্বাচনে করতে পারলাম। যদি আওয়ামী লীগের ভোটার 25 থেকে 30% হয়, আমাদের কাস্টিং ভোট যদি কম হয়, তাহলে ধরে নিতে হবে যে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী এই নির্বাচনটাকে অ্যাকসেপ্ট করেনি। এবং এখন পর্যন্ত আসলে প্রশ্নবিদ্ধ বলার বা নির্বাচনটা ইনক্লুসিভ হচ্ছে না, এটা আসলে এখনই বলাটা খুবই একটু কঠিন। আমার মনে হচ্ছে 12 তারিখ পর্যন্ত দেখার সুযোগ আছে। আর নবীনগরের যে বিষয়গুলো আহ আপনারা বললেন, আমি আপনাদের সবার সাথেই একমত। আমার মনে হচ্ছে যে মাহবুব মুর্শেদ ভাই যে কথাটা বলেছেন, আমাদের পেশাদারিত্ব বজায় রেখে সবাইকে মানে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের কাজ করার সুযোগ আছে। বিশেষ করে গণমাধ্যম কর্মীদের কোনো টুইস্ট বা সুগার কোটেড নিউজ না করা। আমরা 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 যারা সাধারণ মানুষ তারা কিন্তু অনেক সময় দেখি একজন গণমাধ্যম কর্মী একটু বেশি ভায়াস হয়ে যান কোনো একজন প্রার্থীর প্রতি, এবং উনি অনবরত বিভিন্ন ধরনের সুগার কোটেড নিউজ করতে থাকেন, যেটা আসলে ভোটারদেরকে অনেক সময় বিভ্রান্ত করে এবং উনার যে পেশাদারিত্বের জায়গাটাকে অনেক সময় উনি নিজেই কিন্তু প্রশ্নবিদ্ধ করে ফেলেন। প্রচারণার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। নবীনগরও আমি অনেককেই দেখেছি যে উনি এমন ভাবে কিছু সুগার কোটেড নিউজ করতেছেন যেটা উনাকে উনার পেশাদারিত্বের ব্যাপারেই প্রশ্ন তৈরি করে দিচ্ছেন। তো এইটা আসলে নির্বাচনে একটা বড় ধরনের প্রভাব পড়বে। আর প্রার্থী এবং ভোটারদেরকেও কিন্তু সহনশীলতার জায়গাটাতে থাকতে হবে যে দিন শেষে আমাদের সবাইকেই কিন্তু নবীনগরে একসাথে বসবাস করতে হবে। আর একটা বিষয় দাদা, যেটা আমি বলেই আমার বক্তব্যটা শেষ করব। প্রশাসন যদি মনে করে যে কোনো একটা সার্টেন গ্রুপ, কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠী বা কোনো নির্দিষ্ট ব্যক্তি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ঝুঁকিপূর্ণ, মাহবুব মুর্শেদ ভাই একটু একটা কথা উত্থাপন করলেন, আপনিও যেটা বললেন যে যেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। বিশেষ করে যে বালু সিন্ডিকেটের যারা এই জড়িত নবীনগরে, এবং বালু সিন্ডিকেটের সাথে নবীনগরের বাইরে যারা আমরা আছি তারা জানি যে বালু সিন্ডিকেটের সাথে মাদকের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। অর্থাৎ বালু সিন্ডিকেট যারা নিয়ন্ত্রণ করে তারা কোনো না কোনো ভাবে তারা মাদকের সাথে জড়িত। তো প্রশাসন যদি মনে করে যে এখানে এই সিন্ডিকেটের ঝুঁকিপূর্ণ সদস্য যারা আছে তাদেরকে ওই দিনের জন্য অন্তত ভোটদান দেওয়ার, উনি উনার নাগরিক অধিকার ভোটটা দেওয়ার সাথে সাথেই উনি একটা কঠোর নজরদারির মধ্যে থাকবেন। কেন্দ্র ভিত্তিক যদি এই ধরনের ঝুঁকিপূর্ণ লোকদেরকে চিহ্নিত করে অন্তত ওই দিনটা এবং নির্বাচনের পরবর্তী দিনটা পর্যন্ত ওনাকে একটা কঠোর নজরদারির মধ্যে রাখা যায়, আমার মনে হয় অনাকাঙ্ক্ষিত অনেক দুর্যোগ থেকেই আমরা রক্ষা পাবো। আর আপনি যে কথাটা বললেন যে টাকার যে ছড়াছড়ি, আমি তো অনেকের কাছ থেকে শুনলাম যে নবীনগরে নাকি প্রায় 50 কোটি টাকার বেশি বিভিন্ন প্রার্থীরা এই পর্যন্ত খরচ করে ফেলেছেন। তো আমি মজার ছলেই বলি এটা আসলে নবীনগরের অর্থনীতির জন্য ভালো। আমাদের শাহিনদের যে টিটু ভাই আছেন, এই টাকা নবীনগরের বাজারেই যাবে। এই টাকা দিয়ে আহ 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 মানুষজন বিভিন্ন ধরনের সদাইপাতি কিনবেন। এটা ওভারঅল নবীনগরের অর্থনীতির জন্য ভালো। কিন্তু আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আহ জনগণের প্রতি একটা উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু এই অভ্যাস থেকে আপনারা কোনোভাবেই বের হতে পারছেন না, কিন্তু ভোটদানে যেন আপনার অভ্যাসটা সঠিক জায়গায় যায়, একজন ভালো মানুষকে আপনারা যাতে ভোট দিতে পারেন। এবং এখানে সম্ভাব্য বিজয়ী 4 জন প্রার্থী কিন্তু আমাদের গৌরাঙ্গদার অনুষ্ঠানে এসেছিলেন এবং বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন। আমি মনে করি যে এই 4 জনকে জাজ করার জন্য ওই 1 ঘন্টার প্রোগ্রামটাই যথেষ্ট। আপনারা প্রতীকের দিকে নয়, বরং একজন প্রার্থীকে দেখে উনার বাচনভঙ্গি, উনার সহমর্মিতা, উনার
শ্রদ্ধাবোধ এই বিষয়গুলোকে যদি কনসিডারেশনে নেন, তাহলে আপনি এই অনুষ্ঠানের মাধ্যমেই নির্ধারণ করতে পারবেন যে 12ই ফেব্রুয়ারি আপনার ভোটটা আসলে কাকে দেওয়া উচিত এবং কে আপনার প্রতিনিধিত্ব করার জন্য নবীনগর থেকে সংসদে যাবেন। ধন্যবাদ দাদা, এটাই ছিল আমার বক্তব্য। অনেক ধন্যবাদ জনাব আহমেদ ফরহাদ, আমাদের নবীনগরের কৃতি সন্তান, একজন এনজিও স্পেশালিস্ট হিসেবে দীর্ঘদিন যাবৎ জাতিসংঘের একটি প্রজেক্টে কাজ করছেন। আমরা একটু আবার আসতে চাই প্রবাসী ইটালি থেকে যিনি যুক্ত হয়েছেন, ওয়াহিদুজ্জামান দীপু, যিনি প্রবাসী সাংবাদিক হিসেবেও তার একটি পরিচিতি আছে। দীপু, প্রশ্নটি একই প্রশ্ন আপনার কাছেও, কিন্তু এর সঙ্গে একটি সম্পূরক যুক্ত করে দিয়েছেন স্বয়ং আলোচক আহমেদ ফরহাদ। তিনি বলেছেন যে আমি বলেছিলাম যে দীপু সন্ধ্যায় একটি পোস্ট দিয়েছিলেন যে একাধিক ব্যক্তির কাছে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন কেউ কেউ, অনেক টাকা ভোট কেনার কথা বলে, এবং নবীনগর এখন টাকার ছড়াছড়ি। এই যদি অবস্থা হয়, এ থেকে আসলে সত্যিকারের নির্বাচনটা কতটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য কিংবা ক্রেডিবল ইলেকশন বলতে পারি? এই প্রশ্নের সঙ্গে স্বয়ং ফরহাদ ভাই বলে দিলেন যে তার কাছে খোঁজখবর আছে বা তিনি খোঁজখবর নিয়ে জানতে পেরেছেন যে ইতিমধ্যে একটি 50 কোটি টাকারও বেশি খরচ হবে প্রার্থীদের, এরকম একটি অভিযোগ তার কাছে আছে। আপনি কি বলবেন ওয়াহিদুজ্জামান দীপু? জি, ধন্যবাদ দাদা, আবারও সালাম শুভেচ্ছা জানাচ্ছি। এবং আহমেদ ফরহাদ ভাইয়ের আলোচনা তখন শুনলাম, খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ তিনি আলোচনা করেছেন। ওনার কাছে যদিও থেকে থাকে 50 কোটি টাকা, আমার কাছে তথ্য আছে এক প্রার্থী শুধু 80 কোটি টাকার উপরে লোন নিয়ে নির্বাচন করতেছে। তো যাই হোক, তো ওই প্রার্থী আবার ভোট কেনার জন্য জনপ্রতি অনেক টাকা দিচ্ছে, এবং এটার সাথে নাকি অনেকেই জড়িত আছে, এবং প্রত্যেকটা ভোটের জন্য ওনার সুনির্দিষ্ট আলাদা আলাদা বাজেটও আছে। তো আপনি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকায়, আমার মনে হয় না 2026 সালে কেউ এসে 500 টাকা কিংবা 1000 টাকা, 2000 টাকায় নিজের বিবেক বিক্রি করবে। যদিও জোর করে টাকাটা দিল, আমার আমার মানে আমার উচিত টাকাটা নেওয়া। টিটু ভাই বলেছেন এটা নবীনগরের অর্থনীতির জন্য ভালো, এটা আমি বিশ্বাস করি। সবাই টাকা দিলে নেক আমি চাই, এবং টাকা নেওয়ার পর ওই ব্যক্তিটাকে ভোট না দেখ। যে ব্যক্তিটা তাকে খুব জোরপূর্বক টাকা দিচ্ছে কিংবা স্বেচ্ছায় দিচ্ছে, টাকা নেক, কিন্তু ওই ব্যক্তিটাকে আর তিনি ভোট না দেখ। ওই ব্যক্তিকে ভোট না দিয়ে তিনি তার পছন্দ অনুযায়ী এবং যোগ্য প্রার্থীটাকেই ভোট দেখ। যে ব্যক্তিটা টাকার বিনিময়ে ভোট কিনতে পারে, ওই টাকাটা কিন্তু সে আবার উঠাবে আপনার কাছ থেকে। এবং কেউ যদি 2 লাখ টাকা এনে থাকে 200 ভোট দিবে বলে, এবং সে যদি 200 ভোট তার নির্দিষ্ট ওয়ার্ড থেকে না দিতে পারে, তখনও কিন্তু আবার ওই টাকাটা কিন্তু ফেরত নিবে। আমি এই কথাটা বলে রাখলাম অন রেকর্ডে। আপনি দেখবেন 12 তারিখের পর যারা টাকা নিয়েছে, ওই সংখ্যা অনুযায়ী ভোট দিতে পারে নাই, তাদের টাকাগুলো আবার প্রার্থীরা ফেরত নিবে। আমার কথাটা অন রেকর্ডে বললাম, আমার মানে কথাটা মিলিয়ে ফেরত নেবেন দাদা। 12 ফেরত তারিখের পর ফেরত নিতে গেলে তো প্রার্থীর এরকম প্রভাবশালী কিংবা সেরকম মাসুলম্যান লুক লাগবে। আপনি যাকে ইঙ্গিত করে বলছেন তিনি কি সেরকম প্রভাবশালী কিংবা মাসুলম্যান লুক দিয়ে এই টাকাগুলি ফেরত নিতে আদৌ পারবেন? তিনি যদি 100 লোককে টাকা দিয়ে থাকে, 2 জন লোক থেকে টাকা উদ্ধার করার ক্ষমতা তিনি রাখে। ওই দুজনের কাছ থেকে আচ্ছা, তিনি নিজের রাগ এবং ক্ষোভটা প্রকাশ করার জন্য হইলো টাকাটা তিনি উদ্ধার করবে বলে আমি মনে করি। এবং আমি নবীপ্রিয় এই টকশোর মাধ্যমে, এই টকশোতে নবীনগরের যে সম্ভাব্য যে 4 জন এমপি প্রার্থী আছে, এবং দুঃখিত, যে 4 জন খুব গুরুত্বপূর্ণ এমপি প্রার্থী আছেন, তাদের মধ্যে সবাই এসেছিলেন এবং একজনের প্রতিনিধি এখানে এসেছিলেন। আমি এই টকশোর মাধ্যমে আমার প্রিয় নবীনগরবাসীকে অনুরোধ করব, আপনারা 500-1000 টাকায় নিজের বিবেকটা বিক্রি করবেন না। এই বিবেকটা বিক্রি না করে টাকা খান ভালো কথা, কিন্তু আপনি যাকে যোগ্য মনে করবেন, এবার আপনি সুযোগ পেয়েছেন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য। আপনি যাকে যোগ্য মনে করবেন, ওই প্রার্থীটাকে আপনার পবিত্র আমানতটা দিয়ে আপনি উদ্ধার হবেন, এবং আগামীতে যেন আপনার কল্যাণে, নবীনগরবাসীর কল্যাণে কাজ করতে পারে, হ্যাঁ, ওই চেষ্টাটা করবেন। এবং নবীনগরে টাকার ছড়াছড়ি হচ্ছে না নিঃসন্দেহ। আপনি নিজেও একজন গণমাধ্যম কর্মী, আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। আপনি বলেন, আমি এবং ফরহাদ ভাই কিংবা মাহবুব ভাই যেই কথাটি বললাম, নবীনগরের টাকার ছড়াছড়ি হচ্ছে, আমিও একজন গণমাধ্যম কর্মী, যেহেতু আমিও এনটিভিতে কাজ করি, আমিও গণমাধ্যম কর্মী হিসেবে আপনাকে, একজন প্রবীণ গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছে এই টকশোর মাধ্যমে প্রশ্ন করতে চাই, আমরা যে অভিযোগটি দিয়েছি এটা কি মিথ্যা না সত্য? আপনিও প্লিজ 1 মিনিটে বলবেন। না, এই কথাগুলি তো বাতাসে ঘুরছে। নবীনগর তো সবসময় টাকার একটি বিশাল নির্বাচন হয়, সেটি আমরা দেখে আসছি, শুনে আসছি। কিন্তু এবার মনে হয় যে বিগত দিনের যতগুলো 54 বছরে এমপি ইলেকশন হয়েছে,
সবগুলোকে বোধহয় টপকে গেছে। কারণ এবার এমন কথা শোনা যাচ্ছে যে প্রার্থীরা টাকার বিনিময়ে যেন নির্বাচনটা করতে যাচ্ছে, এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে। যেখানে আমি বলেছিলাম যে টাকার বিনিময়ে সেখান থেকে ফরহাদ ভাই বললেন যে আমার কাছে তথ্য আছে বা অভিযোগ আছে, গুঞ্জন আছে ৫০ কোটি। সেটি আপনি আবার এটিকে বললেন যে একজন প্রার্থী ৮০ কোটি টাকা লোন নিয়েছে এই নির্বাচন করার জন্য। অতএব এই নির্বাচনটি টাকার নির্বাচন হচ্ছে বলেই আপনাদের আলোচনার ভেতর থেকে এটি বেরিয়ে আসছে। আমরা এবার একটু ইতালি থেকে সৌদি আরব থেকে ঘুরে আসতে চাই। সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন আরেকজন প্রবাসী বন্ধু যার বাড়ি নবীনগর। তিনি দীর্ঘদিন প্রায় ১৬-১৭ বছর যাবৎ আছেন। এবার আমি শুনেছিলাম যে তিনি আসবেন ভোট দিতে, কিন্তু তিনি ভোট দিতে এখানেও আসেননি এবং এবার এই সরকার এই প্রথমবারের মতো একটি চমৎকার যে ব্যবস্থাপনা চালু করেছেন যে প্রবাসী ভাইয়েরা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে, সেটাতেও তিনি সুযোগটা নেননি এবং তিনি বলেছেন যেহেতু তার দল, তার সমর্থনের দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিচ্ছে না, এটিকে তিনি অংশগ্রহণমূলক নির্বাচন মনে করেন না এবং সেই কারণে তিনি ভোটদানে বিরত থাকছেন। তো সেই হেলাল ভাই, আপনি কি বলবেন যে কোটি টাকা, তারপরে ৫০ কোটি, এখন ওয়াহিদুজ্জামান দিবু বলছেন যে ৮০ কোটি টাকা বলে এক লোকই নিয়েছেন এই নির্বাচন করার জন্য, শুধু লোন নিয়েছেন। তাহলে এটাকে আমরা কিভাবে একটি গ্রহণযোগ্য বা সুষ্ঠু নির্বাচন বলবো? টাকা দিয়ে যদি ভোট কিনতে হয় তাহলে আদৌ কি এটি গ্রহণযোগ্য নির্বাচন হবে? কিংবা আমি আমার পছন্দসই, যেটি আমাদের একজন এনজিওর কর্মকর্তা, অত্যন্ত গুণী একজন মানুষ, এনজিওর যে আহমেদ ফরহাদ ভাই বলছিলেন যে আপনারা টাকাতে বিক্রি না হয়ে একজন সত্যিকারের ব্যক্তি দেখে, একজন গ্রহণযোগ্য ব্যক্তি, যে মানুষটিকে অন্তত গর্বের সঙ্গে আপনি বলতে পারেন যে না, এই মানুষটি আমাদের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে আমাদের প্রতিনিধিত্ব করছেন। সেইরকম মানুষ কি আসলে তাহলে আপনি খুঁজে পাবেন? কারণ টাকাই যেখানে মুখ্য সেখানে মানুষ তো হয়ে যায় গৌণ। কি বলবেন হেলাল ভাই? হেলাল ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এতক্ষণ বন্ধ ছিল। জি বলেন। আমাদের দেশীয় যে কালচার, এই কালচারে আপনি পরিষদ নির্বাচন করলেও সেখানে কোটি কোটি টাকার ছড়াছড়ি হয়। আর সেটা তো জাতীয় নির্বাচন, সেখানে টাকার ছড়াছড়ি হবে, এটাই ভেবে নেওয়া স্বাভাবিক। কিন্তু টাকার বাহিরেও আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা যেন একজন স্মার্ট লিডারকে আমরা নির্বাচিত করি। টাকার ছড়াছড়ি সেটা ছিল, থাকবে অনাগত দিনে। আজকে যদি ৮০ কোটি টাকার কথা বাতাসে ভেসে বেড়ায়, অনাগত দিনে নির্বাচনে ১৮০ কোটি টাকার আওয়াজও আসবে। সেটা মুখ্য বিষয় না। আমাদের দরকার, আমাদের নবীনগরের মানুষ স্মার্ট, নবীনগরের মানুষ। আমাদের প্রয়োজন, আমাদের যে ৪ জন প্রার্থী আছে তার ভিতরে ৩ জন উচ্চ শিক্ষিত, শিক্ষিত মানুষ এবং তাদের বাচন ভঙ্গি, সেটা মানে পার্লামেন্ট মেম্বার হওয়ার পূর্ণ যোগ্যতা তাদের কথায় বার্তায় ফুটে ওঠে। আমাদের নবীনগরের মানুষের দায়িত্ব হলো টাকার লোভকে সামলিয়ে একজন যোগ্যতম প্রার্থীকে পার্লামেন্টে পাঠানো। সেটা হলো আমাদের নবীনগরের মানুষের দায়িত্ব। আপনি টাকার ছড়াছড়ি বন্ধ করার কোনো সুযোগই নাই। এবং টাকা যারা বিলীন করে, এরকম মানুষও আছে যারা টাকা বিলীন করে, তাদের কাছ থেকে টাকা না নিলেও সাধারণ ভোটারদের সমস্যার মুখে পড়তে হয়। বাধ্য হয়েও আপনাকে ভোট দেব না, কিন্তু আপনার ফেস ভ্যালুর কারণে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আপনার কাছ থেকে টাকা নিতে হয়। আমার মনে হয় ২০২৬ সালের নবীনগরের মানুষ আগের জায়গায় আর নেই। এবার তারা সঠিক প্রার্থীকে, টাকাবিহীন, তারা যেটাকে পছন্দ করে সেখানেই ভোট দেবে। আরেকটা আশার আলো আমি ফেসবুকে দেখতে পেরেছি, আমাদের ২ জন প্রার্থী, নাজমুল আলম তাপস ভাই এবং আরেকজন রিক্সা প্রতীকের যে প্রার্থী, তারা একে অপরকে সহাস্য বদনে যেভাবে আলিঙ্গন করেছে, তাতে আমার মনে হয়েছে যে একটা সুন্দর রাজনীতির কালচার আমাদের নবীনগরে চালু হয়েছে। এবার নবীনগরের মানুষ যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবে। আর নবীনগরে এখন পর্যন্ত আমার দেখাতে, আমি যতটুকু খবর জানতে পেরেছি, নবীনগরের লেভেল প্লেইং ফিল্ড আছে নির্বাচনের। প্রশাসন এখন পর্যন্ত নিরপেক্ষ আছে। আমার মনে হয় মানে ২০১৪ সাল থেকে ২০২৬ পর্যন্ত যতগুলা নির্বাচন হয়েছে, সবচেয়ে ফেয়ার ইলেকশনটা এই বছর হতে যাচ্ছে। এবার জনগণ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকেই নিযুক্ত করবে ইনশাল্লাহ, আমার যেটা বিশ্বাস। যিনি বিএনপির প্রার্থী উনি একজন উচ্চশিক্ষিত, যিনি স্বতন্ত্র প্রার্থী ফুটবলের উনি একজন স্মার্ট লিডার, যিনি রিক্সার প্রার্থী উনিও চাল চলন কথাবার্তা সব দিক দিয়ে অনেক স্মার্ট। ঠিক আছে। আর আমাদের যে লাওয়ার ফতেপুরের যে
এখানে প্রার্থী নজরুল ইসলাম উনিও নবীনগরকে এসেছেন, নিতে আসে না। সুতরাং এবার আমরা যাকে নির্বাচিত করব, আমাদের নবীনগরের উন্নয়নের জন্য সর্বোচ্চ কাজ করা লোকটাকে এবার নবীনগরের জনগণ বেছে নিবে আগামী 12 তারিখ। আমি সেই বিশ্বাস রাখি। আর আমার নবীনগর যেখান থেকে সুরের রাগিনী সৃষ্টি হয়েছে, সেই নবীনগরে রাজনৈতিক সহিংসতা হবে বলে আমি বিশ্বাস করি না। নবীনগরের মানুষ অনেক ভদ্র বিনয়ী। আমরা ইনশাল্লাহ আমাদের নবীনগরের জনগণ একটা শান্তিপূর্ণ ভোট দিবে এবং রাজনৈতিক কোনো সহিংসতা হবে না, এবং নির্বাচনের পরের দিন আমরা একে অন্যের সাথে বসে চা খাবো, সে আশা আমি রাখি। আমার বিশ্বাস যে নবীনগরের মানুষ সেটাই করবে। এটাই আমার অনেক ফাইনাল। ধন্যবাদ, অনেক ধন্যবাদ হেলাল ভাই। সৌদি আরব প্রবাসী আমাদের মোহাম্মদ হেলাল উদ্দিন অসাধারণভাবে বলছিলেন যে এবারের ইলেকশনটি অন্তত বিগত 3টি নির্বাচনের চেয়ে অসাধারণ একটি নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে। তিনি অন্তত প্রবাস থেকে সেটুকু আজ করতে পারছেন। এবার আমরা আবার আমি আসবো সৌদি। একটু অ্যাড করতে চাচ্ছিলাম একটা ইনফরমেশন, জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন। শিওর শিওর শিওর, অবশ্যই আমি অবশ্যই। রিসেন্ট একটা বিষয় জেনে খুবই অবাক হয়েছি। এত টাকা ছড়াছড়ির পরেও নবীনগরের একজন প্রার্থী, যিনি খুবই নবাগত, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উনি মেবি মনে হচ্ছে ওই যে রিক্সা 11 প্রতীকের দলীয় প্রার্থী, 11 দলীয় জোটের 11 প্রার্থী। হ্যাঁ, রিক্সা দলীয় প্রার্থী। উনি এই আমাদের 8 জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী, যিনি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে কিন্তু কিছু টাকা পয়সা ম্যানেজ করেছেন। এটা আসলে একটা স্মার্ট মুভ নবীনগরের রাজনীতির জন্য। এত টাকা ছড়াছড়ির মধ্যে একজন প্রার্থী কিন্তু মানুষের কাছ থেকে টাকা নিয়ে উনি ওনার নির্বাচনী ক্যাম্পেইনটা পরিচালনা করছেন। এটাও আসলে আমাদের একটু বলা উচিত, এই জন্য জাস্ট আমি বলে দিলাম। এটি মূলত বাংলাদেশে সম্ভবত প্রথম এনসিপি থেকে পদত্যাগ করা ডাক্তার জারা সেটি চমৎকার ভাবে শুরু করেছিলেন। সেটির ধাক্কা শেষ পর্যন্ত নবীনগরে এই রিক্সার ভদ্রলোক মুফতি আমজাদ হোসেন আশরাফি, তিনিও সেটি আমার টকশোতে তিনি বলেছিলেন, যদিও ফিগারটার কথা বলেনি। তিনি বলেছিলেন যে আমিও মানুষের কাছে হাত পেতেছি, সেটা দেশে এবং বিদেশে। সেটি তিনি বেশ সাড়া পেয়েছেন। আমরা অনেক ধন্যবাদ ফরহাদ ভাই এই পয়েন্টটি আপনি তুলে ধরার জন্য। আমরা এই ধরনের প্রার্থীদেরকে সেলুট জানাই যাদের এরকম সততা রয়েছে। আসতে চাই মাহবুব মোর্শেদের কাছে। মাহবুব মোর্শেদ, একই প্রশ্ন, কি বলবে? মাহবুব একটু আনমিউট হতে হবে, কথা শোনা যাচ্ছে না। দাদা প্রশ্নটা একটু করলে সুবিধা হতো আমার জন্য, একটুখানি প্লিজ। একই প্রশ্ন, অর্থাৎ এই যে টাকার ছড়াছড়ি হচ্ছে, টাকা দিয়েই যদি ভোট কিনতে হয়, তাহলে যেই প্রশ্নটি আমরা করেছিলাম এখানকার আলোচকদের যে আপনারা কেমন নির্বাচন দেখতে চান, তারা বলেছে একটা নিরপেক্ষ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে একজন ফ্রেশ, একজন রিয়েল ক্যান্ডিডেট পার্লামেন্টে যাবে আমাদের ভোটে নির্বাচিত হয়ে। কিন্তু প্রশ্নটি আসছে দীপুর একটি পোস্ট থেকে যে এখানে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে এবং টাকার ছড়াছড়ি, তাহলে কিসের নির্বাচন হচ্ছে? জি দাদা, বলছি টাকার যে ছড়াছড়ি, এটা একদম কমন একটা বিষয়, এবং এটা নিয়ে আমি কিছু কথা বলেছি বিভিন্ন জায়গায়, আমার ফেসবুকে টুকটাক কিছু লেখা আছে ছোট ছোট করে। রিসেন্টলি কোন একটা দলের একজন কর্মীর সাথে, কর্মী বললে ভুল হবে, সম্ভবত উনি পৌর কমিটির কোন নেতা লেভেলের হবেন, তার সাথে কথা হচ্ছিল। তো সে আমাকে একটা সংখ্যা তাত্ত্বিক হিসাব দেখাচ্ছে যে আমাদের এত পরিমাণে কর্মী আছে আমাদের নবীনগর উপজেলায়, এবং আমরা দায়িত্ব নিচ্ছি প্রতিটা কর্মী কমপক্ষে 2 জন ভোটারকে আমরা ম্যানেজ করব, এবং 2 জন ভোটারের পিছনে সে একটা অ্যামাউন্ট বলেছে যে 2 জন ভোটার ম্যানেজ করার জন্য আমরা এই পরিমাণের অ্যামাউন্ট খরচ করার জন্য আমরা প্রিপেয়ার্ড। তো আমি ভেবে একটু অবাক হলাম যে আসলে 2026 সালে এসে আমরা এই ভাবনা ভাবতে হয়েছে, এবং তারে প্রশ্নটা করেছিলাম যে দেখো, যদি সত্যিকার অর্থে এভাবে টাকা ছড়াইয়ে এমপি হওয়া যেত, মন্ত্রী হওয়া যেত, তাহলে তুমি যার অনুসারী, তুমি যার পিছনে দৌড়াচ্ছ এই মুহূর্তে, কোনোভাবে সে এমপি হতে পারতো না। বাংলাদেশে 300টা আসনে এমপি হওয়ার জন্য তোমার নেতাকে কয়েকবার কিনতে পারবে এরকম লোক শত শত আছে। আমার মনে হয় একজন জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রথমত তার লিডারশিপ কোয়ালিটি, আর যদি এখানে তার একটি ভালো প্রতীকের সাপোর্ট থাকে বা ভালো একটা বড় দলের তার ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে এটা একটা বড় সাপোর্ট থাকে। এরপরে তার নিজস্ব কর্মী বাহিনী, তবে এইগুলি দিয়েও ক্ষমতায় আসা যায় না।
ক্ষমতার জন্য দরকার হলো এই সকল কিছুকে সমন্বয় করে আপনি জনগণের পাশে কতটুকু আছেন, জনগণের বিপদে কতটুকু ছিলেন, বা আগামী দিনে জনগণ আপনাকে আপনি যা বলবেন তার প্রয়োজনে কতটুকু আপনাকে বিশ্বস্ত মনে করবে, এই হিসাব নিকাশ গুলো করে মানুষ আপনাকে ভোট দিবে। আর টাকা কি তাহলে বিফলে যাচ্ছে? না, টাকা বিফলে যাবে না। ভাইরা যেটা বলেন নবীনগর অর্থনীতির জন্য ভালো দিক, না সেটা হতে পারে, সেটা আরেক বিষয়। তো আমার মনে হয় টাকার যে ভোটের সংখ্যাটা, ধরেন আপনি টাকা দিবেন 100 জনকে, মানুষ শুধু কিছু ভুল করবে চক্ষু লজ্জা বিভিন্ন কারণে, সেই ভুলটা কত পার্সেন্ট করবে? 1%, 5%, না হয় 10%। 10%-এর বেশি টাকায় ভোটের কেনাকাটা কিছুই হবে না। ওই যে একজন আলোচক বলছিলেন যে কেউ কেউ আছে যে টাকাটা নিতে বাধ্য। কেন নিতে বাধ্য? যদি টাকাটা না নেওয়া হয় সে মনে করবে যে আসলে আমি তো এটা কেমন হয়ে যাচ্ছে, আমি যদি টাকাটা না নিতে হলে তো আমাকে সে প্রেসার দিবে, আমি তার অনুসরণে তাকে ভোট দেবো না। অনেক কিছু হিসাব নিকাশ থাকে, মানুষ এই কারণে অনেকে বাধ্য হয়ে টাকা নেয়। টাকা নিয়ে আবার হিসাব করে টাকাটা নিলাম এটা কি হারাম হলো না হালাল হলো, এই সকল চিন্তা ভাবনা মানুষে করে। তো দিন শেষে মানুষ তার মানে বিবেক খাটিয়ে মানুষ তার মতামতটা ভোটের ব্যালট বক্সে দেওয়ার আগে ব্যালট সিলটাও ভেবে চিন্তা করে মারবে মানুষের জায়গা থেকে। আমার মনে হয় এই হিসাবটা যারা করছেন তারা একটা ভোট রাজনীতি করছেন, এবং সত্যিকার অর্থে নবীনগরের রাজনৈতিক যে সৌন্দর্য পরিবেশ ছিল, সৌহার্দ্যের পরিবেশ ছিল, টাকার এই ছড়াছড়িটা খুব বাজে একটা উদাহরণ হলো। এবং এটার মধ্যে আরেকটা বিষয়, মানে যেহেতু টক শো, আমি তো আর নাম মেনশন করছি না, কিছু বিষয় নিজের এলাকার বা নিজের ভাই ব্রাদার পরিচিত, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, মানে কে কার থেকে দূরে, সব তো আমাদের পরিচিত ভাই ব্রাদারই, ঠিক আছে? এখন এমনও আছে, মানে আমি আজকে একটা পোস্ট দিয়েছি যে ফেসবুকে আমরা অনেকে দেখি ক্যাম্পেইন করে নো ভোট, নো ভোট। তো 1K মাই ভোট, মানে আপনার ভান্ডেল আপনার অল ভোট, এই টাইপের। তো বাস্তবতাটা হলো এমন যে টাকা মানুষকে রাজনীতির ক্ষেত্রে টাকাটা নষ্ট করে দিচ্ছে, আমি যেটা মনে করি। ভোটের মাঠে কতটুকু প্রভাব ফেলতে থাকবে সেটা ভিন্ন বিষয়। মানে ওই যে একটা কথা যে প্রচলন আছে, টাকা দিয়ে বট পাতা দিয়ে ছাগল মানে মানে পাওয়া যায় কেনা যায়, এই টাইপের হয়ে গেছে এখন। অসংখ্য বলা ঠিক হবে না, মানে বেশ কিছু নেতা আছে যারা বিভিন্ন প্রার্থী বা এক দুইজন যারা টাকা ছড়াচ্ছে বেশি বেশি, তাদের বাসায়, তাদের অফিসে, তাদের সহকর্মীর অফিসে, তাদের সহকর্মীর কোনো লিঙ্কের কোনো বাসায়, সেইখানে গিয়ে তারা নেগোসিয়েশন করতেছে, আমার অধীনে আমার এত কর্মী আছে, আমার অধীনে এত লোক আছে, আমাকে এত টাকা দাও, আমি তোমাকে এতটা ভোট নিশ্চিত করে দেবো, এত লাখ টাকা দাও। তাহলে এই যে টাকা লাখে লাখে কোটি কোটি টাকার হিসাব নিকাশ হচ্ছে, এটা কিন্তু খুব বাজে একটা কালচার তৈরি করে দিচ্ছে। এবং সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হবে যে মানুষগুলো টাকা যে প্রার্থী দিয়ে কিনতেছে, এই যে কথাটা দীপু আজকে মনে একটা স্ট্যাটাস দিয়েছিল, দীপুর এখানে কিছু বিষয় আছে, আমি যে কথাগুলো বলতেছি আমারও তো গ্রাউন্ড নিয়ে কথা বলতেছি, আমার তো নিশ্চয়ই এই বিষয়গুলো সংক্রান্ত মিনিমাম একটা এভিডেন্স আমার আছে। তাহলে এই যে বিষয়গুলা, ওই ব্যক্তিগুলা কিন্তু আমার কাছে, দীপুর কাছে বা অন্য যারা যারা জানতেছে কম বেশি, তাদের কাছে আজীবনের জন্য ঘৃণিত ব্যক্তি থাকবে। সে ইন ফিউচার হতে পারে সে উপজেলা চেয়ারম্যান হবে, মেয়র হবে, বা ইউনিয়ন চেয়ারম্যান হবে, অথবা এমপি হতে পারে, কিন্তু সে যে টাকা নিয়ে কারো কাছ থেকে 2 নাম্বারই করে, এটা কিন্তু সে তার বিবেকের কাছে হলো অন্তত পক্ষে সে একটা সময় আঘাতপ্রাপ্ত হবে। তো আমার মনে হয় এই কাজটা অন্তত পক্ষে, মানে এই নির্বাচনে তো যা হওয়ার হয়ে গেছে, আর একটা দিন আছে, টাকার ছড়াছড়ি আগামীকালও চলবে, ইভেন নির্বাচনের দিনও চলবে টাকার ছড়াছড়ি জায়গাটা। আমার মনে হয় এই জায়গা থেকে বের হয়ে আসা দরকার, জনগণ জি, টাকা দিয়ে দাদা, আর ভোট দিবে। ঠিক আছে, ধন্যবাদ। অনুমতি দিলে মাহবুব ভাই থাকুক একটু, 1 মিনিট আমি একটু কথা বলি, 1 মিনিট মাত্র। আজকে স্ট্যাটাসটা দেওয়ার পিছনে যেটা অন্যতম একটা কারণ ছিল, একটু 1 মিনিটে শেষ করছি। খুবই মানে যদিও কথাটা একটু মজার ছলে বলি, আমি প্রায় একটা মানুষের সাথে কথা বলি অনেক সময় ধরে, আমার ধরেন বন্ধু বান্ধব হতে পারে বা একজন শুভাকাঙ্ক্ষী, তার সাথে আজকেও আমি 38 মিনিট কথা বলেছি। তো তার সাথে আমি কথা বলা চলাকালীন সময়ে এক প্রার্থীর লোক তাকে 1000 টাকা দিয়ে আসছে। পরে সে খুব স্বাচ্ছন্দ্যে টাকাটা নিচ্ছে, এবং টাকাটা নেওয়ার পর আমি বললাম যে তুমি যে টাকাটা নিলা, এখন কি এটা কি কাজটা ঠিক হয়েছে? এর আগেও একজন আমাকে 1800 টাকা দিয়ে গেছে, যদি না নেই বা বের আমি ভোটটা দিতাম না, যার কারণে টাকাটা নিতে হয়েছে। আমি তাই তো, তুমি 2 জনের কাছ থেকে টাকা নিলা, ভোটটা দিবা কারে? তো তোমার সাথে তো অনেকদিন যাবত কথা কইতেছি, তো প্রায়ই তুমি খবরাখবর নেও, তোমার পছন্দের প্রার্থীর আমি ভোটটা দিমু। তো সে কিন্তু 2 জনের কাছ থেকে টাকা পাইছে, কিন্তু ভোটটা দিবে বলছে আমার পছন্দের প্রার্থীও। মাইন্ড করবেন না, যেহেতু আমিও মানুষ, অবশ্যই কারো না কারো আমার ব্যক্তি পছন্দ আমরা থাকতেই বুঝতে পারে। পারছি, আমরা এবং তোমার কথা বুঝতে পারছি জি, যে ধন্যবাদ। এটাই দাদা, সম্ভবত আমি আর একটা তথ্য- মাহবুব মুর্শেদ দাদা, সম্ভবত এইটাই। আমি আর আমি একটা আমি আজকে আর সময় দিচ্ছি না, কারণ অনেক অনেক সময় চলে গেছে, আমি বুঝতে পারি না। মাহবুব 30 সেকেন্ডে শেষ করতে হবে। দাদা,
হ্যাঁ, 30 সেকেন্ডে আমি আর একটা তথ্য বলে শেয়ার করছি, মানে রাজনীতির ক্ষেত্রে যেটা হচ্ছে নেতিবাচক সাইড, যেটা মানে খুব বাজে একটা কালচার এই নির্বাচনে দেখতেছি আমার জায়গা থেকে, সেটা হলো ধরেন কোনো একটা প্রার্থীর হয়ে আমি মিছিল করছি সকাল বিকাল সন্ধ্যায়, আবার রাতে গিয়ে এই প্রার্থীর অপোজিশন কারো হয়ে আমি ভোট চাচ্ছি আমার পরিচিত জনদের কাছ থেকে। তখন যখন তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি তো অমুকের অনুসারী, অমুকের মিছিল করেন, আর ওইটা করতে হচ্ছে এই কারণে সেই কারণে, কিন্তু আমি তো মন থেকে চাই অমুকে পাশ করবো, অমুকের এই তোমরা ভোটটা দিও। আমার মনে হয় এই কালচার থেকে বের হয়ে আসা দরকার। একদম। আমরা শেষ বক্তার কাছে একটু আসতে চাই, আপনারা একটু থাকবেন, আর বেশিক্ষণ না, আমরা মিনিট 5-এর মধ্যে শেষ করবো। তিনি হচ্ছেন শাহিন রেজা টিটু। টিটু, মানে কেন 5ই আগস্ট সৃষ্টি হলো? যদি 5ই আগস্টের যে বিষয়গুলোতে আমরা ছিলাম 16 বছর, যাদেরকে বলা হয় যে তারা ফেসিবাদ ছিল, তারা গণতন্ত্রকে হত্যা করেছে, তারা নির্বাচন ব্যবস্থাকে হত্যা করেছে, এই সমস্ত কারণে তো 5ই আগস্টের সৃষ্টি, এবং বলা হয়েছে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা রাষ্ট্র কায়েম করবে, এবং 1.5 বছরের উপর ক্ষমতায় থেকে ডক্টর ইউনূস হয়তো আর সপ্তাহখানেকের মধ্যে বিদায় নিবেন। তিনি তো আমাদের স্বপ্নগুলো, তরুণদের স্বপ্নগুলো বাস্তবায়নের যে সুযোগটা পেয়েছিলেন সেটাও কাজে লাগাতে পারেননি। কতগুলো সংস্কার কমিটি করা হয়েছে এই সরকারের আমলে, একটি কমিটিরও কোটি কোটি টাকা খরচ করেছে। কোনো, মানে আমি জানি না যে লাউ সেই কদুতেই থেকে গেছে কিনা, বা তার চেয়ে আরো ভয়ানক পরিস্থিতি হয়েছে কিনা। তাহলে যেই বৈষম্যহীন সরকার ব্যবস্থার একটি স্বপ্ন এই তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ এবং সর্বোপরি জনতা তাদের সঙ্গে মিশে 5ই আগস্ট সৃষ্টি করে আওয়ামী লীগের মতো একটি পরাক্রমশালী দলকে রাষ্ট্র থেকে যেভাবে তারা টেনে হিচড়ে নামিয়েছিল, কি লাভ হলো? মানুষ তো এখন বলছে যে আওয়ামী লীগের যে বেটার তো কিছু দেখাতে পারেনি এই সরকার, কিংবা আগামী দিনে এই অবস্থায় যদি কন্টিনিউ করে, অর্থাৎ আপনি একজন প্রকৃত মেধাবী সত্যিকারের তৃণমূল পর্যায়ের একজন পলিটিশিয়ানকে যদি আপনি চুজ করতে না পারেন, অনেক পলিটিশিয়ান আছে যাদের আসলে এটা আমরা যদি আওয়ামী লীগ সরকারের আমলে একজন কি হিন্দু ভদ্রলোক ছিল, দোকান থেকে বাকি খেতেন মন্ত্রী হওয়ার পরেও, সে বাকি টাকা দিতে পারতেন না, আমার নামটা এই মুহূর্তে মনে নেই, শিল্পমন্ত্রী ছিলেন আর কি, মারা গেছেন তিনি। রমেশ চন্দ্র সেন, না না না, রমেশ চন্দ্র সেন না, আরেকজন ছিল, মানে দিলীপ বড়ুয়া দিলীপ বড়ুয়া। তাহলে ওই ধরনের রাজনীতিবিদরা তো এখন নমিনেশনই পাচ্ছে না, কারণ বলা হচ্ছে নমিনেশন নিতেও নাকি মোটা অঙ্কের টাকা আগে ডোনেশনে বক্স থাকে, বক্সে দিতে হয় কোটি কোটি টাকা। তাহলে আমাদের এই সত্যিকারের যে বলা হচ্ছে যে আপনি কেমন নির্বাচন দেখতে চান, তা আমি কি নির্বাচন দেখব যেখানে টাকায় যদি সবকিছু গ্রাস করে ফেলে, একজন অযোগ্য ব্যক্তি যদি যোগ্য ব্যক্তিকে টাকার বিনিময়ে হারিয়ে দেয় প্রথমে নির্বাচনের আগে, অর্থাৎ সিলেকশনের আগে, তাহলে 5ই আগস্ট করে কি লাভ হলো? সব মিলিয়ে যদি আপনি সামারি করে আজকের অনুষ্ঠানটি শেষ করেন। শাহিন রাজা টিটু। ধন্যবাদ দাদা। আসলে আমরা আজকে যেই প্রসঙ্গ কথা বলতেছিলাম, প্রসঙ্গটা একটু ভিন্ন দিকে টার্ন করেছে বিভিন্ন কথায়। 5ই আগস্টের পর বিশেষ করে যে ছাত্ররা তাদের লক্ষ্য নিয়ে এগুচ্ছিল, বিভিন্ন কারণে কয়েকজন কিন্তু ঠিকই তাদের লক্ষ্য এখনো স্থির আছেন, বিভিন্ন জায়গায় নির্বাচনী ওয়ার্ক করছেন, টাকা পয়সা খরচ করছেন না, বা টাকা পয়সা তাদের ওই রকম নাইও, তাদের বিরুদ্ধে যার মধ্যে ডাক্তার যারার কথাটা আমি বললামই যে একটা যারা নাই, এক্সেপশনাল ইলেকশন তিনি করছেন, হাসনাত আব্দুল্লাহ করছেন। হাসনাত আব্দুল্লাহর বিষয়েও আমরা কোনো এ পর্যন্ত কোনো বড় মানে দুর্নীতি কিংবা করাপশনের অভিযোগ পাই না, তবে কিছু কিছু ছাত্র নেতার বিষয়ে কিন্তু দুর্নীতির অভিযোগও আসেন। তারাই যে এখানে দ্বিখণ্ডিত, তারা যে একটা একতার ইয়া নিয়ে নেমেছিল মিশনে, তারাই তাদের লক্ষ্য থেকে কেউ কেউ লক্ষ্যচ্যুত হয়ে গেছেন। এখন সারা দেশের যে তুলনা, নির্বাচন আসলে যে টাকা পয়সা খরচ হচ্ছে, তবে বাতাসেও কিছু কথা বেরিয়ে আসে দাদা। এখন এমন কোন সাক্ষী কিংবা এমন কোন এভিডেন্স কি আমরা কেউ দিতে পারছি যে এখানে টাকা বিলি হচ্ছে, এখানে টাকা দেওয়া হচ্ছে? নির্বাচনী আইনের জন্য নবীনগর তথা সারা বাংলাদেশে এনএসআই, ডিজিএফআই সহ একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাদের কাছে তথ্য গেলে কিন্তু তারা নিশ্চয়ই ওই টাকা সহ প্রার্থীকে আইনের আওতায় নিয়ে আসার অধিকার, আইন কিন্তু আছে। কিছু কথা যে আবার অমূলক এমনটাও নয়, তবে শেষ করতে যদি আপনি বলেন তাহলে আমি বলবো একদিনের টাকার লোভে 5 বছরের জন্য বিবেক বন্ধ রাখা।
এটা আসলে কোনো কথাই না, এটা আত্মসমর্পণ, এটা ভোট বিক্রি না, এটা নিজের কণ্ঠ, নিজের অধিকার, নিজের ভবিষ্যৎকে বিক্রি করা। একদিনের যেটা আবুল নোট, হাসান আব্দুল্লাহ বলে গেছিল। আচ্ছা একদিনের নোট আপনার সাথে সাথে এরপরের দিন শেষ হয়ে যাবে, বাজারে যাবেন বা ইয়ে করবেন, আপনি কিন্তু একদিনের টাকা দিয়ে 2000 1000 পাইলেন, এটা শেষ হয়ে যাবে। বাট আপনি কিন্তু 5 বছরের জন্য অন্যায়, লুটপাট আর অপমান আপনাকে সহ্য করতে হবে। আজ যে হাতটা টাকা দেয়, কাল সেই হাতটায় আপনার গলা চিপা ধরতে দ্বিধা করবে না। ভোট মানে ভিক্ষা নয়, ভোট মানে ক্ষমতা। আর ক্ষমতা বিক্রি করে অভিযোগ করার নৈতিক অধিকারও কিন্তু আপনার আমার থাকে না। মোট কথা, টাকা খেয়ে ভোট দেওয়া মানে নিজের নয়, শুধু নিজের পরিবারের এবং নিজের সন্তানের ভবিষ্যৎটা আগামীর জন্য বন্দুক রেখে দেওয়া। তাই আসুন টাকার ছড়াছড়ি থেকে বেরিয়ে আসি, সঠিক, যোগ্য এবং যোগ্য প্রতিনিধি আমরা নির্বাচিত করি। অনেক ধন্যবাদ শাহিন রাজা টিটু। ধন্যবাদ আমাদের এনজিও কনসালটেন্ট, আমাদের প্রিয় আহমেদ ফরহাদ ভাই। ধন্যবাদ বিবি নিউজের সম্পাদক মাহবুব মুর্শেদ। ধন্যবাদ দুই প্রবাসী বন্ধু, ওয়াহিদুজ্জামান দীপু ইটালি থেকে যিনি যুক্ত হয়েছিলেন, এবং মোহাম্মদ হেলাল উদ্দিন যিনি সৌদি আরব থেকে যুক্ত হয়েছিলেন, এবং সর্বোপরি ছিলেন আমাদের সিনিয়র সাংবাদিক নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, যদিও তিনি অসুস্থ হওয়ার কারণে লিভ নিয়ে চলে গেছেন। আমরা আপনাদের প্রত্যেককে ওয়ান্স এগেন স্পেশালি থ্যাংক জানাই যে অনেকদিন পর খোলামেলা আজকে কিছু কথা বললাম। আসলে দীর্ঘদিন এই পরিবেশগুলো পাইনি। কিছুক্ষণ আগে কোন এক বক্তা ৭১-এর মহান মুক্তিযুদ্ধ নিয়ে, সম্ভবত হেলাল উদ্দিন ভাই বলছিলেন মুক্তিযুদ্ধের নানান কথা, মুক্তিযুদ্ধের যিনি প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা। এই কথাগুলিও কিন্তু আমরা আসলে বলবার সাহস পাইনি। ৫ই আগস্টের পরে এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল যেখানে বঙ্গবন্ধুর ১৫ই আগস্টের যে শোকাবহ দিনে কেউ অন্তত একটি পোস্ট করবারও অনেক সাহস করতে পারেনি। এরকম পরিস্থিতিও কিন্তু আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি সত্যিকার ভাবে যার যেটুকু প্রাপ্য, আমি বারবার একটি কথা বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি জাতির জনক, আরেকজন হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দুজন মানুষকে যদি দুটি দল, এই দুইটি প্রধান ব্যক্তির দুটি দল যদি তারা মিলিত হয়ে যার যার অবস্থান থেকে যার যার প্রাপ্যটুকু দিয়ে দিতেন গত ৫৪ বছরে, তাহলে জাতীয় আজকে হয়তো এতটা দ্বিধা বিভক্ত হতো না। আমরা আশা করি অন্তত ২৬-এর যে নির্বাচনটি হতে যাচ্ছে, আমরা বলছি কেমন নির্বাচন দেখতে চাই। আমরা আসলে ঐরকম একটি নির্বাচন দেখতে চাই যে নির্বাচনের মধ্য দিয়ে সঠিক এবং যোগ্য, যেটি টিটু এইমাত্র বললেন, যে সঠিক এবং যোগ্য লোকটি সেখানে পার্লামেন্টে যাবে এবং সেই পার্লামেন্ট থেকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি সত্যিকারের একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে, যেখানে প্রত্যেকটি মানুষের ৩টি বিষয়ে অন্তত সুনিশ্চিত করবে রাষ্ট্র। একটি হচ্ছে আইনের শাসন, একটি হচ্ছে ন্যায় বিচার, আরেকটি হচ্ছে আমাদের বাক স্বাধীনতা। অর্থাৎ এই ৩টি বিষয় নিশ্চিত করবার যে প্রত্যাশা নিয়ে ২৬-এর যে নির্বাচনটা আগামী পরশু, মাত্র একটি রাত আমাদের সামনে আছে। সেই রাত পোহালেই নির্বাচনটি হতে যাচ্ছে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা কেমন নির্বাচন দেখতে চাই সেই আলোচনাটি আজকে করেছি, এবং আমরা নির্বাচন অবশ্যই একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। আজকে আমরা নবীনগর উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা, এখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা অফিসার ইনচার্জ, কিংবা এখানকার সার্কেলের যিনি অতিরিক্ত পুলিশ সুপার এবং এখানকার যিনি সেনা ইনচার্জ সেনাবাহিনী ক্যাম্পের, তাদের সকলের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। প্রত্যেকেই কিন্তু বলেছে যে এমন একটি নির্বাচন যেটি বিগত দিনে কোনো সরকার উপহার দিতে পারেনি, সেরকম একটি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত যাচ্ছে, এবং আমরা চাই সেই নির্বাচনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে একজন সঠিক যোগ্য নেতা পার্লামেন্টে যাবে, এবং সেই পার্লামেন্টে তারা আইন প্রয়োগের পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থায় বিগত ৫৪ বছরে আমরা যে ৩টি কথা বলেছি, আইনের শাসন, ন্যায় বিচার এবং মত প্রকাশের স্বাধীনতা, ৩টি পুনর্বহাল হবে, এবং আমরা সত্যিকারের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দেখতে পাবো। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে আমরা কেমন প্রার্থী দেখতে চাই, কাকে আমরা নির্বাচন করতে চাই, কেমন প্রার্থী আমাদের ভোটে নির্বাচিত হওয়ার দরকার, কিংবা কে হতে যাচ্ছেন নবীনগরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নেক্সট এমপি, এরকম একটি শিরোনামের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। শুভরাত্রি।